আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসিপি পাওয়ার পে প্রেজেন্টস নো ইউর টিচার এই প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এসিপি পাওয়ার প্লে সহ আরও অন্যান্য প্রোগ্রামগুলোতে যে শিক্ষকদেরকে তোমরা এই আয়নায় অথবা আমরা যেটাকে আয়না বলেছি আমাদের মোবাইলের স্ক্রিন অথবা কম্পিউটারের স্ক্রিন সেখানে দেখতে পাও, সেই টিচাররা তারা ব্যক্তিগত জীবনে কেমন, তাদের ইন্সপিরেশন কারা কারা, তাদের গল্পগুলো কেমন ছিল, তাদের লাইফের যেই উত্থান পতনগুলো কেমন, সেই গল্পগুলো আমাদের অনেকেরই জানার ইচ্ছে হয়ে থাকে। সো আজকের এই আয়োজনে আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় এবং আমাদের এসিবির অন্যতম স্টার টিচার ফারিয়া রহমান আপু। আমরা আজকে ফারিয়া রহমান আপুর পুরো গল্পটা জানবো এবং ফারিয়া রহমান আপুর পুরো জার্নি জুড়ে স্টুডেন্টদের সাথে ওনার কানেক্টিভিটি কেমন এবং ওনার প্রত্যাশা কেমন পরবর্তীতে, সেই সব গল্প আজকে আমরা আলোচনা করব। আপু, ওয়েলকাম আপনাকে আজকে আমাদের প্রোগ্রামে। ধন্যবাদ মানিক। আজকে আমরা আসলে খুব বেশি আমাদের প্রোগ্রামটা একেবারে ফর্মাল না, আমরা একটা খোশ গল্প আলোচনা করব। অর্থাৎ আমরা অফিসের মধ্যে যেরকম আমরা এনভায়রনমেন্টে থাকি, আপনারা তো গল্পগুলো জানি। সো এই গল্পগুলো আসলে অনেকের জানার ইচ্ছা যে আপু আপনি কিভাবে এই লাইনে আসলেন, অথবা আপনার পড়ানোর অভিজ্ঞতাগুলো কেমন, এই সব কিছু জিনিস অনেক স্টুডেন্টদের জানার চেষ্টা করে। সো এই জন্যই আমাদের আসলে এই আয়োজনটা। সো প্রথমেই আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনুষ্ঠানের জন্য। আমি আগে আপুকে একটু আমরা শিক্ষার্থীদের সাথে আপনার পরিচয়টা করে দিব। আপনার পড়াশোনা, অর্থাৎ আপনার একেবারে পড়াশোনার গোড়াপত্তন কোথা থেকে হয়েছে এবং কোথায় গিয়ে সেটা শেষ হয়েছে, এই পরিচয়টা যদি সবাইকে সেটা দিতেন। আচ্ছা, আমার স্কুল ছিল আইডাল স্কুল অ্যান্ড কলেজ, কলেজও ছিল আইডাল স্কুল কলেজ মতিঝিল ব্রাঞ্চ যেটা। সো আমি ওখানে 12 বছরই পড়ছি। দেন ওখান থেকে বের হয়ে হচ্ছে গিয়ে যা হয় আর কি, যে সবাই তো অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেয়। সো যদি ছোটোকাল থেকে ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং হওয়ার, হ্যাঁ, কারণ যেহেতু আমার বাবাও ইঞ্জিনিয়ার, তো ছোটোকাল থেকে একটা এ হয়ে যায় না যে বাবা মা যে প্রফেশনে থাকে তখন বাচ্চাদেরকেও একটা ইনফ্লুয়েন্স থাকে যে আচ্ছা ঠিক আছে, ছেলে মেয়েরাও ওই লাইনে যাবে। তো যেহেতু আমার বড় বোন মেডিকেল লাইনে ঢুকছে, আর আমার ছোটোকাল থেকে হচ্ছে গিয়ে একটু ম্যাথটা ভালো লাগতো, তো সেই আর কি ইন্সপিরেশন আসলে আমার টার্গেট ছিল যে আচ্ছা বুয়েটে পড়বো। সো এরপর আর কি অ্যাডমিশনের সময় আমার টার্গেট ছিল ওই বুয়েট। সো বুয়েটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। সো পরীক্ষা দিয়েছি আমি 2টা, হ্যাঁ মেনলি 3টা পরীক্ষা দিচ্ছি যদি বলি। প্রথমে ছিল যেহেতু সবসময় মেডিকেলের পরীক্ষাটা আগে হয়, আর আমার বাকি ফ্রেন্ড সার্কেলরা বেশিরভাগই ছিল মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো আমাকে বলতেছে যে আমাকে পরীক্ষা দিতে হবে, কারণ হচ্ছে গিয়ে মেডিকেলে কিছু ম্যাথ আসে, যে ওই ম্যাথগুলো তুই আমাকে করাই দিবি। আর আমাদের সময় হচ্ছে গিয়ে একসাথে বসতে পারতাম আর কি, আমরা যদি ফর্মটা ভাবে ফিল আপ করি জমা দিতাম, তাহলে আগে তো ফর্ম ফিল আপ করতে হইতো। সো তখন হচ্ছে গিয়ে আমি পরীক্ষাটা দিয়েছিলাম মেডিকেল। যাই হোক, আমার এটা মেন টার্গেট ছিল না। দেন দিলাম বুয়েট, দেন ঢাকা ভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম এ ইউনিট যেটা আর কি। তখন আসলে ডি ইউনিট যে কিছু ছিল সেটা আগে জানতাম না, কারণ যেহেতু আমাদের টার্গেট ছিল আর কি ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এ ইউনিট, হ্যাঁ আমাদের সময় ডি ইউনিট ছিল, মানে আমার এ ছিল এ ইউনিটেই আমি পরীক্ষা দিয়েছিলাম। সো বুয়েটে ঢুকলাম। এরপর বুয়েট থেকে পাশ করে হচ্ছে গিয়ে আমি একটা জব করতাম, আমার আব্বারই অফিসে জব করতাম। আমার আব্বা তখন ছিল না, তার আগে মারা গেছেন। এরপরে হচ্ছে গিয়ে মাঝখানে হলো যে ভাবছিলাম যে বুয়েটে মাস্টার্স করব। তো বুয়েটে আমি তখন করলাম যে আচ্ছা ঠিক আছে, বুয়েটে মাস্টার্স করলে হচ্ছে গিয়ে পুরা মানে আমাকে তার চাকরি ছাড়তে হবে। হ্যাঁ, পরে আমি করলাম ঠিক আছে, বুয়েটে না, তাহলে কোথায় করা যায়, একটা মাস্টার্স ডিগ্রি কোথায় নেওয়া যায়। তখন হচ্ছে গিয়ে ঢাকা ভার্সিটিতে আর কি, যখন আমি দেখলাম যে রেজিস্টার্ড ম্যানেজমেন্টে এরকম পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা নিয়ে আর কি আমাকে ভর্তি হইতে হবে। তখন হচ্ছে গিয়ে 13 সালে যদি বলি, হ্যাঁ 13 সালে, তখন হচ্ছে গিয়ে আর ওটা ছিল যে প্রফেশনাল ডিগ্রি, যেহেতু তখন আমাদের ছিল যে আমাদের 4 দিন ক্লাস হবে সন্ধ্যার পর। তার মানে কি যে চাকরি করতে কোনো প্রবলেম হবে না। যদিও আমি তখন চাকরি ছেড়ে দিছিলাম তার আগে। তো হচ্ছে কি তখন আমি ওখানে ঢুকলাম। সো এইভাবে আর কি ঢাকা ভার্সিটিতে ঢোকা, রেজিস্টার ম্যানেজমেন্টে 13 সালে ঢুকলাম। তখন আমি হচ্ছে গিয়ে ওখান থেকে বের হয়েছি হচ্ছে গিয়ে 16 সালে। ওকে, তার মানে হচ্ছে আপনার মতিঝিল আইডিয়াল স্কুল কলেজ, তারপর হচ্ছে বুয়েট, তারপর হচ্ছে ঢাকা ভার্সিটি। ঢাকা ভার্সিটি তার মানে বাংলাদেশের স্বনামধন্য 2টা প্রতিষ্ঠানই আপনার ইউনিভার্সিটি, দুইটা। তার মধ্যে মতিঝিল আইডিয়াল বাংলাদেশের স্বনামধন্য একটা কলেজ। তারপরে আমি যদি যে প্রশ্ন আপনাকে করব সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন, শিক্ষার্থীরা এসিপিতে আপনি যখন ক্লাস নেন, শুধু এসিপি নয় আরো অন্যান্য বন্দি পাঠশালার আরো বিভিন্ন কনসার্নে যখন ক্লাস নেন, সো শিক্ষার্থীরা আসলে আপনাকে খুব বেশি পছন্দ করে, অ্যাজ ফার আই নো। সো আসলে এই শিক্ষার্থীরা আপনাকে এত বেশি পছন্দ করার গুপ্ত রহস্যটা আসলে কি? গুপ্ত রহস্য তো আসলে আমি নিজে বলতে পারবো, এটা আসলে স্টুডেন্টরাই আসলে বলতে পারে, হ্যাঁ, যে কেন আসলে পছন্দ করে। আমি যদি বলি, যখন আমি ফার্স্ট ক্লাস নেই, যদি বলি আমি যে কোচিং লাইফে, হ্যাঁ আমি যদি বলি যে আমার পড়ানো শুরু হয়েছিল, আমি পড়ানো আমার হাতে করে হয়েছিল 11 সালে।
ওটা নট প্রফেশনালি না। যখন আমি 13 সালে যখন আমি পড়ানো শুরু করি, তখন আমি যখন দেখলাম যে আমি নিজেও যখন পড়ছি সাধারণ জ্ঞানটা, তখন হচ্ছে গিয়ে আমারও কঠিন লাগছিল। সো তখন আমি চেষ্টা করছিলাম যে আমিও ইজি ওয়েতে আপনি যেন নিতে সাধারণ পারি। জ্ঞান পড়ছিলেন কেন, মানে চাকরি বা হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি ওকে, চাকরির জন্য বিশেষ টার্গেট ছিল হুম, হুম, আরকি। হুম, হুম। সো ওই কারণে যখন আমিও ইজিভাবে নিজে পড়লাম, ইজিভাবে পড়লাম, তখন আমি চেষ্টা করলাম যে আচ্ছা স্টুডেন্টরাও তো এটাতে কঠিনভাবে। সো আমিও চেষ্টা করছিলাম যাদেরকে সোজাভাবে পড়ানোর জন্য। রাইট। বা আমি যেমন আমার মনে আছে যে আমি ফার্স্ট ক্লাস যখন নিতে ঢুকছিলাম অফলাইনে, আমি তখন কিন্তু বাংলাদেশের ম্যাপ নিয়ে ঢুকছিলাম। আমাকে এখন আমার আমার ওরা বলে, কারণ ওরা আমার এখন খুব কাছের ছোট ভাই। ওরা আমার এখনো বলে যে তুমি যখন ঢুকছিলা রুমের মধ্যে, হ্যাঁ, ক্লাসে ম্যাপ নিয়ে ক্লাসে ঢুকছেন। ম্যাপ নিয়ে আচ্ছা, ঢুকছিলাম, আচ্ছা। হ্যাঁ, মানে এটা হচ্ছে ফার্স্ট আমাদের ওদের ইমপ্রেশন ছিল যে এটা আচ্ছা কিন্তু সাধারণত হয় না আপু। আমি হয় না, নিজেও তো আমি হ্যাঁ, অ্যাডমিশন কোচিং করে আসছি। আমি অ্যাডমিশন কোচিং এ পুরো জিকের সবগুলোই পড়ছি। মানে পুরো যে লেকচারটা শেষ হইছে 15টা বা 12টা লেকচার ছিল। তো কখনোই ম্যাপ নিয়ে ঢোকা বা ওই টপিকটা রিলেটেড কোনো জিনিস নিয়ে ম্যাটেরিয়াল নিয়ে টিচার ঢোকা এটা ঘটেনি। আমার সাথে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম হ্যাঁ, আরকি। হ্যাঁ। তো তখন হচ্ছে গিয়ে আমি তখন ইজি ভাবে পড়ানোর চেষ্টা করছি, বা আমি আমার লাইফ থেকে বলতেছিলাম যে আমার সাধারণ কাজ না, লাইফের কিন্তু অনেক কিছু আছে। আমি তাদেরকে কানেক্টিভিটি করে দিচ্ছিলাম। তখন আর কি ওরাও ভাবতেছে আর জিনিসটা তো ইজি। বা আমি যখন বলি যে ভাস্কর্যগুলা, তখন আমি বলি আমাদের ঢাকাতেই আমাদের ভাস্কর্যগুলো আছে। আমরা কিন্তু এগুলোর সামনে দিয়ে পার হই। রাইট, রাইট। আমরা নিজেরা জানি না যে এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, যেমন যারা ঢাকা ভার্সিটিতে যায়, টিএসসিতে যায়, বা কলা ভবনের সামনে যায়, হ্যাঁ, অপরাজেয় বাংলার অপরাজয় সামনে, হ্যাঁ। বাংলা, হ্যাঁ, বা রাজু ভাস্কর্য, হুম, হ্যাঁ। সো এগুলো যখন আমি তাদেরকে কানেক্ট করে দিলাম, তখন ওরা বলছে এটা তো ইজি। রাইট। সো এইভাবে আর কি যে স্টুডেন্ট আসলে পছন্দ করা শুরু করছে। আমি যদি বলি যে আমি যখন 13 সাল যখন প্রথম ক্লাস দিছি, আমার এরকম কখনো এই ছিল না যে আমি আসলে এই লাইনে আসবো। পরে আমি যখন তখন আমি সেকেন্ড টাইমে ক্লাস নিলাম, দেন ফার্স্ট টাইমেও ক্লাস দিলাম। ওকে ফাইন, ক্লাসটা শেষ, যেহেতু মেডিকেলে তো আমাদের ছিল যে একটা সিজন যদি বলি আমরা, হুম, অ্যাডমিশনের হুম, হুম, সিজন। হুম। ওকে ফাইন, 13 সালে আমার ক্লাস নেওয়া শেষ, আমার আর যাওয়া লাগে না কোচিংয়ে। 14 সালে আমার মনে আছে টিল এখনো পর্যন্ত, যখন হচ্ছে গিয়ে আমাকে ফোন করলো, যে আমি যে কোচিংয়ে পড়াইতাম আর কি, আমাকে বলল যে আপু আমাদের তিনজনের মধ্যে না, ওদের তিনজনের মধ্যে যে ফিজিক্স কেমিস্ট্রি যারা বায়োলজি ওরা পড়ায়, তো তিনজনের মধ্যে এরপর স্টুডেন্টরা যাকে পছন্দ করছে আপনি, আপনার ক্লাস নিতেই হবে। মানে রাইট। ওইভাবেই আর কি আমার 14 সাল থেকে আমি যদি বলি কন্টিনিউয়াসলি সেকেন্ড টাইম থেকে আমি জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু করলো, ঠিক আছে ওকে ফাইন, তাহলে ক্লাস শুরু করি। তখন থেকে সাধারণ জ্ঞান প্রতি সপ্তাহটা করে ক্লাস দেওয়া হলো, যেহেতু সেকেন্ড টাইম আর অনেক দিন ধরে ক্লাস হুম, করবে। হুম, হুম। ওই যে জার্নিটা শুরু হলো 14 সাল থেকে, হ্যাঁ। 13 সালে আমি আমার একটা বলা যায় যে এটা আমার একটা কি বলবো যে প্রথম দিকে ক্লাস নেওয়া। সো আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার করা যে কিভাবে একটা ক্লাসটা ভালো নেওয়া যায়। তারপর হচ্ছে গিয়ে আমি প্রথমে ক্লাস নিলাম, তারপর শীট দিতাম। এরপর আমি হচ্ছে গিয়ে 16 সাল থেকে এরকম করলাম যে যেহেতু আমি অনেক জায়গায় গেছি, হ্যাঁ, আমি এই যে ছবিগুলো দেখাই, যে এখন আমি ছবিগুলো দেখাই, হ্যাঁ, যেহেতু এখন অনলাইন আমরা দেখাতে পারি সাথে সাথে, তখন আমরা করলাম যে যেহেতু কোচিং এর হচ্ছে গিয়ে প্রজেক্টর আছে, হুম। সো কেন হচ্ছে গিয়ে আমি একটা স্লাইড বানায় ওদেরকে দেখাই, হ্যাঁ। তখন হচ্ছে গিয়ে 16 সাল থেকে আমি তখন এরকম করলাম, আমি যখন বললাম হ্যাঁ ওকে ফাইন, তখন আমি কি করতাম ক্লাসের পর স্লাইড বানায় হচ্ছে গিয়ে ওদেরকে আমি দেখাইতাম প্রজেক্টরে, অফলাইনেই। অফলাইনে। অফলাইনে তখন একটা একটা ফিল আসতো, যেমন স্টুডেন্টরা খুব পছন্দ করতো, এই কারণে ওরা বলতো, যেমন আমি লাইট টাইট বন্ধ করে দিয়ে হচ্ছে কি তখন অন করতাম প্রজেক্টর, তখন ওই যে সিনেপ্লেক্স ভাই, হ্যাঁ, রাইট, হ্যাঁ, রাইট। এর ওরাই সুন্দরটাই বলতো যে আছে। হ্যাঁ যে সিনেপ্লেক্স আপু এখন সিনেপ্লেক্স শুরু হবে, হ্যাঁ, মানে ওদের 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 মধ্যে একটা ইন্টারেস্ট এটা ছিল এটা আর কি, কিউরিয়াস মাইন্ড একটা ছিল যে কিউরিয়াস মাইন্ড, হ্যাঁ, যে নরমাল ক্লাসের চেয়ে একটু ডিফারেন্ট হ্যাঁ, এনভায়রনমেন্ট যে পাচ্ছি প্রথমে এখানে। ক্লাস নেওয়া হলো, তারপরে আমরা শুরু করতাম যে ল্যাপটপ নিয়ে আসা হইতো রুমের মধ্যে, ল্যাপটপ নিয়ে তখন আমাদেরকে দিয়ে দিত, আমাদের যারা কাজ করতো স্টাফরা, তখন সুন্দরভাবে আমি তখন হচ্ছে গিয়ে ওদেরকে দেখাইতাম। সো এটার একটা একটা ভাইব ছিল যে আচ্ছা ঠিক আছে, তখন পরে আমি পছন্দ করতাম, আচ্ছা আচ্ছা ছবি, আচ্ছা এই জায়গায় এটা আমি তো একটু আগে পড়ে ফেলছি এই জিনিসটা। ওইভাবে আর কি স্টুডেন্ট আসলে পছন্দ করা শুরু করছে। আর আমি আবার স্টুডেন্টের সাথে অনেক কানেক্টেড, যে যেহেতু যেমন এটা 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 এখন না, অনলাইনে যখন বলে সবাই যে হ্যাঁ আপনি তো রিপ্লাই দেন এই করেন, সেটা আমার আসলে প্রথম থেকে আমি যদি বলি যে অফলাইনেও কিন্তু আমি যখন ক্লাস নিছি, তখনও হচ্ছে গিয়ে স্টুডেন্টের সাথে আমার কানেক্টেড ছিল, আমি নাম্বার দিয়ে দিতাম, ফোন নাম্বার, তখন তো দেখা যাচ্ছে কেউ হোয়াটসঅ্যাপে নক করতো, তখন তো ফেসবুক এত ফেমাস হুম, ছিল হুম, না, হুম, হুম। ফেসবুকে নক করতো বা ফোন করতো। আমার মনে আছে একবার ফার্স্ট টাইম যখন শুরু হয় তখন অনেক স্টুডেন্ট হয়ে যায়, তখন আমার মনে আছে আমার আমার মোবাইলে কন্টিনিউয়াসলি ফোন আসতেছে, আমি একটা ফোন রাখতেছি আরেকটা ফোন আসতেছে, মানে কোনো না কোনো কোনো প্রবলেমের জন্য আমি কিন্তু সবারই ফোন ধরতেছি। বা যদি সেটা কি কেউ 2014 সালে এখন না? না 14 সাল না, এটা যদি 15-16? বলি 17-18 দিকে, 17-18? 17-18 দিকে, হ্যাঁ, কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে আমার ফোন আসতেছে, হ্যাঁ, কারণ আমাকে সবাই, আমি এমন সবাইকে ফোন ধরতেছি, আবার দেখা গেছে যে ফোন যদি ধরতে না পারে আমি আবার কল ব্যাক করতেছি, ওকে। হ্যাঁ, এটা আমার একটা ছিল। বা কন্টিনিউয়াসলি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতেছে, এবং এমন হয়েছে যে পরীক্ষার 2 দিন আগে স্টুডেন্ট আমাকে ফোন করে বলতেছে আপু কি পড়া যায় কি পড়া যায়, এরকম, মানে আমি এটা কানেক্টিভিটি আমি
সবসময় রাখছি। আর ফেসবুক তো মানে আস্তে আস্তে তো ফেসবুকে অ্যাড করা শুরু হয়েছে সবাই স্টুডেন্ট, তারপরে হচ্ছে গিয়ে নক করতো এইভাবে আর কি। এইটাই আমার মানে আমার কাছে নতুন কিছু না যে আমার এখন যারা অনলাইনে বলে যে হ্যাঁ আমার কাছে এটা নতুন কিছু লাগে না, কারণ আমি সবসময় কানেক্ট ছিলাম আর কি স্টুডেন্টের সাথে। সবকিছু মিলিয়ে হচ্ছে জিনিসটা এটা দাঁড়ালো যে আপনার স্টুডেন্টের সাথে যেই টুগেদারনেস বা হ্যাঁ। কানেক্টিভিটি এটাই আসলে আপনাকে আরো বেশি তাদের কাছে প্রিয় করে তুলছে, যেটা হ্যাঁ। আসলে খুবই ইউনিক। এটা আসলে হয় যে আমরা যখন অফলাইনে বিভিন্ন জায়গায় ক্লাস করিয়েছি বা করানোর অভিজ্ঞতা আছে, সব ক্ষেত্রে এটা ঘটে না যে টিচার ক্লাস নেয়, ক্লাস নিয়ে চলে গেল, ক্লাস নিয়ে চলে যায়, এরপরে কিন্তু টিচারের সাথে আসলে কানেক্ট করার সুযোগ থাকে কানেক্ট না। করার সুযোগ তো থাকে না। সেই জায়গায় আপনি আসলে নতুন হ্যাঁ এটাই বললাম যে আমি যেখানে আমি অফলাইন, আমি তো অনেক অফলাইন ব্রাঞ্চে ক্লাস নিছি, তো আমি সবসময় আমি প্রথমেই আমি ক্লাস নেওয়ার পরে আমি আমার নাম্বারটা দিয়ে দিতাম। এটা আমি প্রথম থেকে, যে কারণ কোনো প্রবলেম হইতেই পারে, আমার তো এভরিডে আসা হয় না। হ্যাঁ যেটা বললাম তখন এত কানেক্টিভিটি ছিল না যে ফেসবুকে, সো একটা ছিল যে ফোন করা বা হোয়াটসঅ্যাপটা তখন ছিল আর কি তখন থেকেই, বা হোয়াটসঅ্যাপে নক করা। হ্যাঁ তো এই জন্য দেখা গেছে যে স্টুডেন্টরা ফোন করতো প্রচুর, এই জন্য আমার মোবাইলে এখনো কিন্তু অনেকে স্টুডেন্ট ভাবেই নাম্বারটা সেভ করে রাখা আছে, যে অনেকেই যখন আমাকে কি তখনকার নাম্বার এখনো আছে? মানে আমি যদি বলি 15-16 সাল থেকে, হ্যাঁ আমার ওই নাম্বারটা এখনো আছে। এই জন্য স্টুডেন্টরা যখন দেখে, যখন দেখা যায় ট্রু কলারে ওই নাম্বারটাই ওরা সেভ করে রাখছে আমার নামটা, এভাবে করে আর কি। আচ্ছা, সুন্দর, খুব ইন্টারেস্টিং। আমরা তারপরে খুব সুন্দর একটা প্রশ্নে যাব, সেটা হচ্ছে আমরা যেটুকু জানলাম সেটা হচ্ছে আপনি এইচএসসির পরে হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বুয়েটে ভর্তি হয়েছেন। সো বুয়েটে পড়াশোনা করা মানুষ সাধারণত জিকে পড়াতে আসে না, আসে না। এই সেক্টরটা তাদের জন্য আসলে ইউজুয়াল না। সো জিকেতে আসা কেন, বা জার্নিটা আসলে কিভাবে হলো যে ইঞ্জিনিয়ার হয়ে, বা ইঞ্জিনিয়ার ফারিয়া রহমান আমরা যাকে চিনি, সে ইঞ্জিনিয়ার ফারিয়া রহমান আসলে ইঞ্জিনিয়ার হয়ে তো অন্য কোনো সেক্টরে আসলে হ্যাঁ বা ফিজিক্স, হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা হ্যাঁ। সেই জায়গা থেকে কিভাবে আসলে জিকেতে আসে, একেবারে হ্যাঁ। আনইউজুয়াল একটা জায়গা কেন? আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে আমি বুয়েট থেকে পাশ করার পর আমি জবে ঢুকি। হ্যাঁ আমার আব্বা যে অফিসে চাকরি করতেন ওখানেই আমাকে আমি পরে ঢুকলাম। তারপরে হচ্ছে গিয়ে আমার আম্মা চাচ্ছিল যে যে আমি কোনো সরকারি চাকরি করি আর কি। হ্যাঁ আমার আম্মার খুব শখ যে আমি 9 to 5 জব করব। আচ্ছা ঠিক আছে, ওটা 9 to 5 জবই ছিল কিন্তু এটা প্রাইভেট জব ছিল। তো তখন হচ্ছে গিয়ে আমি দেখলাম যে আমি যেহেতু বুয়েটে পড়ছি, তখন আমি কিন্তু যেহেতু আমরা জানি যে বিসিএস আসলে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এগুলা থাকে আর কি। হ্যাঁ ম্যাথ, বিজ্ঞান, তো ঠিক আছে বিজ্ঞান হলে সমস্যা নাই, বিজ্ঞান তো আমরা পড়ে আসছি, কিন্তু বাংলা আর ইংরেজি, সাধারণ জ্ঞান এগুলো আমি কখনো পড়ি না তেমন ভাবে। হ্যাঁ যদি বলি আর কি, আমি যেহেতু আমার টার্গেট ছিল তো ইঞ্জিনিয়ারিং, সো তখন আমি দেখলাম যে আমি কিছুই পারি না। কারণ অনেকে আছে এখন থেকেই প্রিপারেশন নেয়, আমরা জানি যে শুরু থেকে প্রিপারেশন নেয়। হ্যাঁ। আমি দেখছি আমাদেরই ক্লাসমেটরা যখন হচ্ছে গিয়ে বুয়েট শেষের দিকে, আমাদের যখন ক্লাস শেষের দিকে ধর 4-2 দিকে, তখনই অনেকে পড়তেছে। আমি নিজে দেখছি, আমার এই ফ্রেন্ডটা হচ্ছে গিয়ে পানি ইউনিয়ন বোর্ডে ও আছে, ওকে আমি দেখছি যে কি খুব পড়তেছে। হ্যাঁ মানে অনার্সের শেষের দিকে থেকে অনেকে লাস্টের দিকে পড়তেছে। তো আমার তখন তো এই টার্গেট ছিল দেখে আমিও পড়ি নাই। তো আমি দেখলাম না আসলে অনেক পড়তে হবে। তখন আমি কি করলাম, আমি একটা তখন বোল্ড ডিসিশন নিলাম যে আমি চাকরি ছেড়ে দেবো। তখন আমি চাকরি ছাড়ছি। হ্যাঁ চাকরি ছেড়ে দেওয়ার পর তখন আমি হচ্ছে কোচিংয়ে ঢুকছি, কারণ আমার কোনো আইডিয়া নাই যে বিসিএসে কীভাবে প্রশ্নগুলো আসে। হ্যাঁ যেমন আমি যদি বলি যে আমি প্রথম যখন বিসিএস অ্যাটেম্প নিছি আমাদের বুয়েটের, আমাদের যখন আমরা বের হয়েছি তখন একটা বিসিএস ছিল 30তম বিসিএস, আমার এখনো মনে আছে। আমরা এমনি পরীক্ষা দিতে গেছি যে ঠিক আছে যাই দেখি, আমরা অনেক সময় হয় না যে আমরা ফার্স্ট পরীক্ষা অ্যাটেম্প নেই আফটার গ্র্যাজুয়েশন, প্রশ্নটা বোঝার জন্য। যে আমি যখন 30তম বিসিএস যখন অ্যাটেম্প করলাম তখন একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে তারকা কয়টি। আমি ওখানে বসে এটা চিন্তা করতেছিলাম, আচ্ছা রাষ্ট্রীয় মনোগ্রাম কি, আমি সেটাই জানি না, ওখানে কয়টা স্টার আছে এটা আমি কিভাবে বুঝবো। মানে আমার ফার্স্ট মানে এই কোশ্চেনটা দেখি আমি এটাই ভাবছি পরীক্ষার হলে যে আমি তো মূল জিনিসটা জানি না, এটার ভিতরে আবার এত স্পেসিফিকেশন করতে হবে। এটাই তখন আমি বলছি না আমার তো তাহলে তো পড়তে হবে। তো এখন পড়া মানে হচ্ছে কি আমার একটা আইডিয়া পাইতে হবে, সো অবভিয়াস গাইডলাইন পাইতে হবে। তখনকার সময়টা তো অনলাইন এত কিছু গাইডলাইন ছিল না যেটা আমরা এখন পাচ্ছি, প্রচুর গাইডলাইন পাওয়া যায় অনলাইনে। তখন আমি কোচিংয়ে ভর্তি হইলাম। তখন আমি হচ্ছে গিয়ে যখন ভর্তি হইলাম তখন আমি আস্তে আস্তে ক্লাস করা শুরু করলাম। তখন আমি সাধারণ জ্ঞান যেটা আমি যেহেতু পারি না, তখন যে স্যাররা পড়াইতো এমনও হয়েছে যে আমি দুপুরে এক স্যার পড়াচ্ছে, সন্ধ্যার সময় আরেকটা স্যার ক্লাস, আমি দেখা যায় সারাদিন কোচিংয়ে। এটা ঘটে কিন্তু আপু যে একদিনে এমন হয় যে সকালে, কারণ কি যারা ক্লাস নেয় তারাও দেখা যায় যে হয়তো ক্যাডারে আছে, নন ক্যাডারে আছে, ফার্স্ট ক্লাসে আছে, কেউ সন্ধ্যার সময় ক্লাস নেয়। তো এরকম হয় যে তারা একদিনে 2টা করে স্কেজুল দেওয়া থাকে, সো ক্লাস করে ওই কোচিংগুলোতে কিন্তু এরকম এখন হয় যে ধরেন আমি যদি বাংলাদেশে সুনামধন্য বিসিএস কোচিংগুলো যেগুলো থাকে, সো তাদের এখানে আবার আপনার পড়ার জন্য স্টাডি রুম থাকে আলাদা করে, সো স্টুডেন্টরা গিয়ে ওই জায়গার মধ্যে ক্লাস করে মাঝখানের জন্য রেস্ট নেয়। হ্যাঁ আমরা তো তাই করতাম যে এরকম যে সারা এরকম হচ্ছে দুপুরবেলা
চলে গেছি, সারাদিন কাল ক্লাস টাস করে সন্ধ্যার সময় ক্লাস করে দেন ব্যাক করছি। তো ওই সময় হচ্ছে কি যখন স্যাররা যখন পড়াইছে, ওই যে সুন্দরভাবে পড়াইছে, ওইটা আমার খুব ভালো লাগতো। এখনো কিন্তু আমার কাছে ওই খাতাগুলো আছে যেখানে আমি ক্লাসের মতো আমি নোট করছি। ওই সময়ের ওই নোট সময় এখনো আছে? এখনো সেদিনও আমি যেমন বাংলা খাতাটা আনছিলাম, সুভাষ দেখে বলতেছিল এত পুরাতন খাতা, যে 11 সালের খাতা, হ্যাঁ, মানে এখনো কত মানে চলছে, প্রায় 15 25 বছর চলছে, হয়ে গেছে। 15 বছর ধরে এই খাতাটা। এবং এই খাতাটা অনেকে নিয়ে যায়, আমার খাতাটা যারা বিসিএস এর জন্য এখন প্রিপারেশন নেয়, তখন আপু দেন খাতাটা, হ্যাঁ, যে আমার খাতাটা ছিঁড়ে যাচ্ছে, তারপরও এই খাতাটা অনেকে নিছে। এই গত কয়েক বছরে আমার খাতাটা মানে অনেকবার আমার হাত বদল হয়েছে আর কি। হ্যাঁ, আমি খবরদার এটা যেন আবার না দিয়ে হারায়, দিবা। হ্যাঁ, না হারায়, কারণ এটা অনেকেই করা যে ক্লাসে লেখা হ্যাঁ, এবং একেবারে খুবই গুরুত্বপূর্ণ রাইট, জিনিসগুলো রাইট, লেখা, রাইট। হ্যাঁ, যদিও ভালো মতো লেখা না, তারপরে আর কি যেগুলো আমার কাজে লাগবে। হুম। সো ওই সময় হচ্ছে গিয়ে আমি প্রিপারেশন যখন নিলাম, তখন সাধারণ জ্ঞান আমার পড়ার মানে আগ্রহ বেড়ে গেল, যে না আসলে তো এটা তো আসলে কঠিন, হ্যাঁ কঠিন, কিন্তু সহজভাবে পড়া লাগবে। হ্যাঁ, কিন্তু এটা একটা ব্যাপার আপু, আমার কাছে মনে হয় যে সাধারণ জ্ঞান জিনিসটা পড়ার মজাও আছে। মজাও আছে, হ্যাঁ, মজা আছে যে যদি অনেক মজা জিনিস করে, জানতেছি। হ্যাঁ মজা করে পড়তে পারলে আমার কাছে মজা লাগে। যেমন আমি যখন পড়তাম, সারা গল্প করে পড়াইতো, ওটা একটা আমার হুম, হুম, ইন্সপিরেশন হুম। ছিল যে আমি এভাবে গল্প করে পড়াই। তখন আমি খালি শুনতাম, এভাবে করে শুনতাম যে আল্লাহ এইরকম, মানে তখনই আমার ইন্টারেস্টটা জাগে। যেহেতু আমি তখন নিচে কোচিং করতেছি, তখন আমার খুব একটা ভালো একটা প্রিপারেশন আমি নিতে পারছি। নিচ্ছেন ওই হ্যাঁ, ওইটাতে। 31তম বিসিএস জন্য আমি খুব ভালো একটা প্রিপারেশন নিচ্ছি। তো তাই যাই হোক, আমি দিছি 31তম বিসিএস দিলাম, হইলো না। আমার খুব মন খারাপ হয়ে গেছে, আমি পুরো গাছে কানাকাটি করছি, জানলা আমার হইলো না, কারণ আমার খুব ভালো প্রিপারেশন, মানে আমি একদম পুরো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তখন আমার টপ নচ প্রিপারেশন, যে আমার একটা ফ্রেন্ড বলতেছিল আল্লাহ ফারিয়া তোমার এত ভালো প্রিপারেশন, হ্যাঁ এরকম আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো ওই সময় যদি বলি যে 11 সালে এইচএসসি, আমার ছোট বোন ছিল 11 সালে এইচএসসি ব্যাচ। তো ওর টার্গেট ছিল না ডি ইউনিট, তখন তো ডি ইউনিট ছিল ঢাকা ভার্সিটিতে। ওর টার্গেট ছিল হচ্ছে গিয়ে, যেহেতু আমার বড় বোন ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমরা ওকে অফার করছি যে তুই কি পড়তে চাস। আমরা কখনো বলি না যে না ওটা পড়তে, অনেক সময় হয় না গার্জিয়ানরা বলে, ফোর্স প্রেফার করে, করে দেয় অনেক বা সময়। হ্যাঁ ফোর্স করে না তোমাকে ওইটাই পড়তে হবে। আমরা দেখি, আমি যখন এই যে আমি যখন স্টুডেন্টকে যে নিয়ে আমরা যে কাজ করি, আমরা দেখি যে অনেক গার্জিয়ান আর কি কম হয় যে ফোর্স করে বলে তোমাকে এখানেই পড়তে ইঞ্জিনিয়ারিং হবে হইতে হবে, তোমাকে বা মেডিকেলি পড়তে হবে। মেডিকেলে হ্যাঁ। পড়তে হবে। তখন আমি বলি যে দেখো, জোর করে মেডিকেল পড়ানো যায় না, কারণ মেডিকেলের মানে পড়া এত যে অনেক সময় তারা ধরে রাখতে পারে না। আমরা Right. নিজেও দেখছি যে সেকেন্ড থার্ড ইয়ার এসে অনেকেই ঝরে যায়, পড়তেই পারে না। আমি প্রচুর স্টুডেন্ট দেখছি ফার্স্ট প্রফে পাস করতে পারে নাই। তার মানে সিটটা এই সরকারি সিটটা যে ধরলো, সে যদি সেকেন্ড ইয়ারে পরে যদি ছেড়ে দেয়, তাহলে তো মানে সিটটা সেও পেল না, সেও অন্য পেল না, আরেকজন অন্য মিস করলো। আরেকজনও পেল না, যার নাকি খুব শখ, খুব ইচ্ছা যে মেডিকেলে এবং পড়া, তার পিছনে তো একটা সরকারি অনুদান বড় কাজ হ্যাঁ করতেছে। অনুদান বড় কাজ করতেছে, সেই সিটটা লস হয়ে গেল। সো এই জন্য তো আমরা তখন আমার ছোট বোনকে বললাম, যেহেতু আমি তখন তার আগের থেকে ওকে আমি গাইডলাইন করতেছি, কারণ যেহেতু আমার আব্বা মারা গেছে 2006-এ, তখন ও ক্লাস 8-এ ছিল। তো এরপর থেকে আসলে ওর পড়াশোনাটা আমি দেখতাম, কারণ আমাদের সময় আমার আব্বা দেখতো আর কি। তো তখন হচ্ছে গিয়ে আমরা বললাম যে তুই কি পড়তে চাস, ও আবার বিকানেসার স্টুডেন্ট ছিল। ও আমরা কোনো জোর করি নাই। তো আমরা বলছি ও বিবিএ পড়তে চায়। ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, বিবিএ পড়তে চায়, আইবি এর বিবিএ, হ্যাঁ। তো ঠিক আছে, ওকে ফাইন। তখন আইবি এর জন্য আমরা জানি যে মেন্টরস ভালো, আচ্ছা ঠিক আছে, আমরা ভর্তি করাই দিলাম। এদিকেও আমরা ঠিক আছে, যেহেতু আইবিতে স্টুডেন্ট কম নেয়, একটা সেকেন্ড প্ল্যান বি হিসেবে তুই ইঞ্জিনিয়ারিংটা রাখ, তাহলে কি হবে, মানে ইঞ্জিনিয়ারিং পড়লে ঢাকা ভার্সিটি এই ইউনিটটা কভার হয়ে যাবে। ঢাকা ভার্সিটি ইউনিট মানে কিন্তু অন্যান্য ভার্সিটি কিন্তু এই ইউনিট মোটামুটি কভার হয়ে যাবে, হ্যাঁ। আর অবশ্যই ঢাকার বাইরেও পরীক্ষা দিবেন, তো আমি তাহলে ঢাকা ভার্সিটি এই ইউনিট, মানে হ্যাঁ বুয়েট যদি করে, বুয়েটের জন্য প্রিপারেশন নিলি তো ঢাকা ভার্সিটি এই ইউনিটটা কভার হবে, কারণ ও বলছে ও হচ্ছে ইংলিশ দেখাবে, কারণ ওর তো ইংলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে আইবিএতে, ও বায়োলজি দেখাবে না। হ্যাঁ, সো এই কারণে হচ্ছে গিয়ে আমি ওরাকে দুইটা ভাবে রাখলাম, দুইটা কোচিংয়েও ভর্তি হয়েছে। ঠিক আছে ফাইন, প্রথম দিকে হচ্ছে গিয়ে ও প্রিপারেশন নিতেছে ভালো, আমি দেখতেছি ও ভালো মতন পড়াশোনা করতেছে। প্রথমে পরীক্ষা হলো ঢাকা ভার্সিটি এই ইউনিটে, মেডিকেলে পরীক্ষা হলো, এটা মেডিকেলটা এমনি পরীক্ষা দেয় সবাই, যেহেতু প্রথমবার পরীক্ষা, ভয়টা কাটানোর জন্য ভাবসাম বলি স্টুডেন্টকে যে তোমরা প্রথম যে পরীক্ষাটা হয় তোমরা দিবা, ভয়টা কেটে যাবে। অনেকে কিন্তু পরীক্ষা দেওয়ার যে একটা ফোবিয়া আছে, এটা কেটে যায়। আমি একটা জায়গায় মানে একটা বড় একটা আকারে পরীক্ষা হচ্ছে, কম্পিটিশন পরীক্ষা হচ্ছে, সো একটা পরীক্ষা দিয়েই দেখি না, ভয়টা কিন্তু কেটে যায় কিন্তু। তো ওই পরীক্ষাটা দিল, আমার মনে আছে মানে কলা ভবনে সিট পড়ছে, কারণ আমি ওকে নিয়ে গেছি সব জায়গায়। হ্যাঁ, তো সবাই যেটা বলে যে একটু পড়লে পারতাম, এটা কিন্তু সবাই বলে, মেডিকেলে পরীক্ষা যারা মানে প্রিপারেশন না নিয়ে পরীক্ষা তারা এটা বলে। আপু এটা কিন্তু হয়, আমার কাছে এটা দেখছি মেডিকেলে কি হয়, হ্যাঁ, যে মোটামুটি ও একটা নির্দিষ্ট মার্ক পর্যন্ত পারতেছে, পর্যন্ত, কিন্তু এরপরে ওই যে ল্যান্ডমার্কটা ক্রস করতে গিয়ে এটার জন্য বহুত পড়া লাগে। ওই অল্প 5-7 মার্ক 10 মার্কের জন্য বহুত আর মেডিকেল আমরা জানি যে 0.25 এর জন্য এদিক ওদিক হয়ে যায়, সো 5-7 মার্ক তো আর অনেক হিউজ।
তো মেডিকেলে পরীক্ষা দিল, এরপর ছিল ঢাকা ভার্সিটি এ ইউনিট। আমার মনে আছে এরকম শুক্র শনি মানে পরীক্ষা হয়েছিল ঢাকা ভার্সিটি এ ইউনিট। তখন না বুয়েটা ঢাকা ভার্সিটি পরপর হইতো, এখন হয় না, কারণ যেহেতু একই প্রিপারেশন, একই প্রিপারেশন। ঢাকা ভার্সিটি পরীক্ষা হইতো শুক্রবারে, বুয়েট নিচে শনিবারে। এখন তো বইটা তো যেটা হয় ধরেন আপনার আগে প্রিলি হয়, পরে আবার রিটেন একটা নিশ্চয় পরে হয়। ওদের সময় আবার এমসিকিউ প্লাস রিটেন ছিল, যে অর্ধেক যেটা ছিল। আমাদের সময় যেমন রিটেন, ওদের সময় আবার এমসিকিউ রিটেন, আবার তো ফিরে আসলো মাঝখানে শুধু রিটেন, এখন আবার তো প্রিলি হয় আর কি। হ্যাঁ, সো তো ও প্রথম পরীক্ষা দিল ঢাকা ভার্সিটি, শুক্রবারে পরীক্ষা হইলো। ও পরীক্ষা দিয়ে বললো মোটামুটি না পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, যে নাম্বারটা আমার উঠাইছি, মানে বলতেছে যে নাম্বারটা আমার কাছে মনে হচ্ছে যে আমি 700-800তম দিকে হব, কারণ গত বছরে ও এটা কম্পেয়ার করে বলতেছে আর কি। তো যেহেতু তখন তো শুধু এমসিকিউ ছিল, 2 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিল, শুক্রবারে পরীক্ষা রবিবার রেজাল্ট দিয়ে দিল, তো হইলো 2700তম, মানে 700-800 না 2700তম হইলো, মানে কি আমরা ওয়েটিং এ ধরি, তাই না? তো তোর মন টন খারাপ। আচ্ছা, তারপর যে বইটা পরীক্ষা হয়েছে, বইটা পরীক্ষা দিয়েও মন মতো হয় নাই। ঠিক আছে, আমি বলছি এটা ফাইন, কোনো সমস্যা নাই, আমি তো দেখছি তুই পড়ছো, এমন তো না যে পড়স নাই, যে আচ্ছা ঠিক আছে আমি তোকে বকা দেব, চেষ্টা করছে। সেটাই। তো রবিবারে রেজাল্ট দিল, মন খারাপ, যে যেহেতু মানে এই মিনিটটা ও ভাবছিল যে 1000 মধ্যে থাকবে, ঠিক আছে হইলো না, তা কি করার এখন। আচ্ছা ঠিক আছে, সামনে যেহেতু আইবির জন্য প্রিপারেশন, এবং বাসায় আমি রেখে দিয়েছিলাম টিচার, ওরা 3টা ফ্রেন্ড মিলে ওর কাছে পড়তো, একটা স্টুডেন্টের কাছে পড়তো, আইবি স্টুডেন্টের কাছে পড়তো, আমাদের বাসায় এসে পড়াইতো। যখন এই 2টা পরীক্ষা হওয়ার পর ওর বাকি যে ফ্রেন্ড সার্কেল হচ্ছে গিয়ে নেক্সট ছিল 1 মাস পর ডি ইউনিট। আচ্ছা, তবে 1 মাসের ভালো সময় কিন্তু ডি ইউনিটের জন্য প্রিপারেশন নেওয়া। তখন বেশ অনেকটা টাইম পাওয়া যেত, অনেকটা টাইম পাওয়া যেত। তখন আইবিএর পরীক্ষা লাস্টে হইতো, আইবিএর পরীক্ষা তখন হয়ই নাই। তখন ওর ফ্রেন্ডরা হচ্ছে গিয়ে আরেকটা ফ্রেন্ডের কাছ থেকে যে ডি ইউনিটের জন্য কোচিং করছে তাদের কাছে শীট নিয়ে আসছে। ও আমার ছোট বোন না, কিন্তু আমার বোনের ফ্রেন্ড সার্কেল, ওরা আমাদের বাসায় আসা যাওয়া করতেছে, কারণ আমাদের বাসায় কোনো ছেলে ভাই নাই, ওরা দেখা গেছে এখানে এসে কমফোর্ট ফিল করতো, আর ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তখন আমি দেখতাম চাচা এই শীটগুলো যখন আমি উল্টা দেখতেছি, যে আমি দেখতেছি তুমি কি শীট আছো দেখি, তো দেখি যে আমি নিজে পড়ছি, কারণ আমি তো তখন তো বিসিএস এর জন্য পড়ছি। আমি বললাম যে এক গাদা শীট নিয়ে আসছে, আমি বললাম যে এতগুলো শীট তুমি ফটোকপি করবা, কাজ কর, চলো তোমাকে একটা বই কিনে দিই, একটা বই কিনি, তোমাকে আমি তোমাকে ওই বইটা থেকে দাগাই দিই, তুমি দাগাই দিলে তুমি ওখানে পড়তে পারবা। তাহলে একটা বই কিন্তু টাকা লাগবে তোমার, 10 গুণ টাকা লাগবে ওই শীট ফটোকপি করতে, বরং বইটা আরো ইজি হবে, তুমি একটা বইতে সব পেয়ে যাবা। শুধু সাধারণ জ্ঞানের কথা বলতেছি। তখন হচ্ছে গিয়ে বই কিনে আমাদের বাসায় আসছে। তো আমার বাসায় তখন ম্যাপ টাঙ্গানো ছিল আমার ঘর, কারণ আমি পড়তেছি, আমি এরকম জাস্ট আমি ম্যাপ টাকা দেখতাম। আমি যে এখন চোখ বন্ধ করলে ম্যাপ দেখতে পাই, কারণ আমার অভ্যাস হয়ে গেছিল যে আমার ওয়ালে একটা ম্যাপ টাঙ্গানো ছিল। ওই ম্যাপটা দিকে আমি টাকা দেখতাম যে থানচি নামের জায়গা আছে, ও আচ্ছা তেঁতুলিয়া এইখানে, মানে এইভাবেই করে আমি নিজে তখন শিখতাম। তখন আমি ওদেরকে, আমার রুমে আসছে, আমি তখন ওদেরকে বোঝানোর জন্য আমি ম্যাপে ওদেরকে বুঝাচ্ছি, দেখো এইদিকে এইটা, এদিকে এইটা। ওরা খুব মজা পাইলো, যে একদম আমি ভিজুয়ালাইজ করতে পারতেছি, দেখতে পারতেছি, খুব মজা পাইলো। তখন ওরা বলতো তাহলে আমাদের একটু পড়ায় দাও তো, ওরা আমাকে তুমি করে বলতো, আমাকে পড়ায় দাও তো। আমার বোন কিন্তু তখন, আমার বোন না কিন্তু আমার বোনের ফ্রেন্ডরা, তো ঠিক আছে তাহলে আসো আমার কাছে, আমার বাসায় আসে যদি পড়তে পারো আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেহেতু আমার এগুলো পড়া আছে, তোমাদের পড়াই দিই, আমি নিজে ওই বইটা পড়ছি, সো আমার জন্য ইজি, আমি জানি আমি চোখ বন্ধ করে আমি বুঝতে পারবো কোন পেজে কি আছে, আমার সবকিছু আমার নিজে পড়া হয়ে গেছে, আমি ওই বইটা পড়ি দেখে, হ্যাঁ আমার ভালো ধারণা। তখন 11 সালে কথা বলতেছি আমি। তখন হচ্ছে গিয়ে ওরা 3-4 জন আইসা হচ্ছে গিয়ে বলো ঠিক আছে তাহলে আমাকে পড়াই দেবো। ওকে ফাইন, তাহলে তোমরা কালকে আসো, মানে সকাল থেকে আসো, টাইম নিয়ে আসো, এখানে পড়বা। তখন হচ্ছে গিয়ে যে ওরা আসলো, তখন হচ্ছে গিয়ে ওরা আমি যখন পড়ানো শুরু করলাম, তখন হচ্ছে আমি যে বললাম যে আমার বাসায় আমার বোনরা 3 ফ্রেন্ডরা পড়তো স্টুডেন্টের কাছে, আইবি স্টুডেন্টের কাছে। তখন ওরা কি করছে যে ওই তিনজন মানে ওই চলে গেছে টিচার, ওরা আবার জয়েন করছে, মানে ওরাও এসে মানে প্রায় 7-8 জন। আচ্ছা ঠিক আছে বলো, এখন শুরু করো। এভাবে করে ওর কি যে আমার ছোট বোন কিন্তু বইও ধরে নাই, ও যখন মানে আমার কথা যখন পড়ছে, যে আমার কথাগুলো শুনছে, যে ওই আমার বাকি সবার কিন্তু বই ধরে পড়তেছে, আমার ছোট বোন কিন্তু বই ধরে পড়ে শুনে করছে, কারণ আমার বড় বোন বলছে ঠিক আছে যেহেতু সামনে তোমার টার্গেট আইবি, তুমি আইবি জন প্রিপারেশন নাও, কিন্তু ফাঁকে এই যে আমার ক্লাসে শুনে যেটুকু রাখতে পারো। হ্যাঁ, যেমন ও আমাকে বলতে তুই আবার বলতো, মানে ধর আমি কোনো একটা বলছি তুই আবার বল,
এইভাবেই করে হচ্ছে গিয়ে আমার পড়ানো হাতে খড়ি সাধারণ জ্ঞান ওদেরকে দিয়ে। এবং দেখা গেছে যে আমরা 11 সালে যখন পড়াইছি, যেগুলো 1 মাস যেহেতু কম সময় ছিল, ওই 1 মাসের মধ্যে বাংলা, ইংরেজি, সাধারণ, যেহেতু ওরা ইংরেজি ওরা পড়ছে, আমি ইংরেজির জন্য আমি হাত দেই নাই। বাংলা, হ্যাঁ, বাংলাকে আমি বলছি ঠিক আছে এখান থেকে পড়, এখান থেকে আমি ব্যাকরণটা একটু পড়াই দিয়েছি, কারণ আমি নিজে ব্যাকরণ পড়ছি বিসিএস এর জন্য। এইভাবেই করে আর কি তখন আমি ওদেরকে পড়াইছি। এবং লাস্ট মুহূর্ত পর্যন্ত 10 দিন মনে ওরা আমাদের বাসায় ছিল। বলছে তুমি যদি আসা যাওয়া একটা ঝামেলা, এখানে আমি ওদেরকে এখানে খাওয়াইছি, এখানে ঘুমাইছি, রাতেবেলা আমরা গল্প করে ফার্স্ট বলবার পড়তেছি, সেকেন্ড বলবার পড়তেছি, মানে এরকম বসে আছে, আমি ওদেরকে গল্প বলতেছি। একদিন কারেন্ট নাই, বারান্দায় গিয়ে আমরা গরম, হ্যাঁ গরম, তখন এরকম আমাদের আইপিএস ছিল না, হ্যাঁ আমরা বারান্দায় গেছি, গিয়ে আমরা গল্প করে পড়তেছি, মানে এরকম একটা হুলস্থুল কাণ্ড হয়ে গেছে মানে ঘরের মধ্যে একটা, যে কি হইতেছে, মানে একটা কোচিং এর মতো হয়ে গেছে, কোচিং না কিন্তু কোচিং, মানে এরকম এটা ডে কেয়ারের মতো একটা অবস্থা, ডে কেয়ারের মতন হয়ে গেছে। হ্যাঁ, আরেকজন আসতেছে শুনে আমিও পড়বো, আমাকে পড়াবো, এরকম, মানে একদম যে ঘরের মধ্যে মনে হয় আমরা 3 বোন, আমার আম্মা 4 জন, হ্যাঁ, এরপরে ওরা 7-8 জন প্রতিদিন ছিল। ওরা এরকম হচ্ছে পরীক্ষার আগের দিন আমি ওদের বাসায় পাঠাইছি যে তোরা আজকে অন্তত পরীক্ষার আগের দিন বাসা থেকে গিয়ে শুক্রবারে পরীক্ষা দিতে যাইস, নাহলে এই কয়দিন পুরো আমার বাসায় ছিল, জাস্ট আমি পড়াইছি। তারপর আমার ছোট বোনকে তখন বল ঠিক আছে একটা কাজ করি, বাকি কথা আমি তো মুখে মুখে বলতেছি। তখন কি করলাম, কারেন্ট অ্যাফেয়ার্স, যেহেতু আমার তো তখন তো যেমন এখন আমি পোলাপানকে শীট করে দিই, তখন আমি কি করছি যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি দাগাই দিচ্ছি আমার বোনকে, এই তথ্যগুলো অনেক তথ্য থাকে, আমি এইগুলোই পড় তাহলেই হবে। তখন ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ছে, আর ওই বাকি পড়াগুলা তুই বল আমি শুনতেছি। পরীক্ষার আগের দিন আচ্ছা বলতো ডাব্লিউএইচও তে মেম্বার কয়জন, এটাতে কয়জন, এভাবে আমি তখন ওকে বলতাম, ও তখন শুনতো। এইভাবেই করে আর কি আমার আসলে পড়ানোর হাতে করি। তো তখন হচ্ছে গিয়ে ওরা পরীক্ষা দিল ঢাকা ভার্সিটিতে ডি ইউনিট, তখন আমার পরীক্ষা দিয়েই বেড়ে বলতেছে, কারণ আমি যা যা বলতেছিলাম আমার যা বলছি এই কতদিন, যেমন আমরা একটা করতেছিলাম যে হিটলারের জন্মস্থান কোথায়, হ্যাঁ, তখন আর আমরা মানে গল্প করতেছিলাম, আমার কাজিন ছিল ওই সময়, তখন আমার কাজিন বলতেছে অস্ট্রিয়া, তখন আমি আমার ছোট বোন বলছি অস্ট্রিয়া, আচ্ছা ওনার চ্যান্সেলর ছিল জার্মানির, চল তো গুগলে দেখি, তো গুগলে দিলাম সার্চ, হ্যাঁ, তখন তা বললাম আমরা তো মাত্র শিখতেছি আর কি, দেখি না আসলে তো অস্ট্রিয়া। তখন আমারও ঢুকলো মাথায়, আমার ছোট বোনের মাথায় ঢুকছে, এবং 11 সালের ডি ইউনিট এটাই আসছিল, হিটলারের জন্মস্থান কোথায়, মানে ও দেখে বলছে কিরে এইটা তো আমরা কয়দিন আগে এটা নিয়ে আলাপ করছি, মানে এরকম আর কি। তারপর যেটা বললাম যে হ্যাঁ পরীক্ষা দিল, ভালো করলো, তারপর হচ্ছে গিয়ে ওখান থেকে দেখালো 152তম হয়েছে, তখন আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম, মানে আমি লাভ দিয়ে উঠছি দেখে, রেজাল্টটা দেখে, আরে 152তম হয়েছে। তারপর আরো বাকি যে ফ্রেন্ডগুলা, কেউ হলো 500তম হইলো, কেউ 800তম হয়েছে, মানে এরকম আর কি, যে আমার দেখে খুব খুশি। তারপর হচ্ছে গিয়ে ওর এখান থেকে ইকোনমিক্স পাইছে, মানে এভাবে আর কেউ পরে ডি ইউনিটের মাধ্যমে আর কি সে ঢাকা ভার্সিটি ইকোনমিক্সে ঢুকে। তো ওকে দেখে আসলে আমার এই 11 সালে মানে হাতে করি। এরপরে 12 সালও এরকম ওর কিছু ফ্রেন্ড বলতেছিলাম, আমি ওদেরকে মেয়ে পড়াই দিছিলাম। 13 সালে আসলে মেইনলি আমার হচ্ছে গিয়ে কোচিং লাইফের পড়ানো শুরু হচ্ছে 13 সাল থেকে। ওকে, সুন্দর একটা জার্নি, যে ইঞ্জিনিয়ার হয়ে জিকেতে আসার জার্নিটা হচ্ছে আসলে আপনার বোনকে এবং বোনের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে একেবারে বাড়িতে পড়ানোর মাধ্যমে আসলে জিকে পড়ানো হাতে করে, এটা সুন্দর। আমরা একটা প্রশ্ন একটু করি, অনেকেই জানতে চায় যে আপনার একটা বড় জার্নি ছিল অফলাইনে 2013 থেকে যদি ধরি একেবারে সম্ভবত 2018-19-20 পর্যন্ত কন্টিনিউয়াসলি এখনো আছে, হ্যাঁ, কিন্তু কন্টিনিউয়াসলি যদি বলি যে হ্যাঁ 20 সাল পর্যন্ত টানা অফলাইন ছিল। সো তারপর থেকে 20-এর পর থেকে শুরু করে বন্দিবাসার সাথে জার্নি, এবং সেটা বর্তমানে অনলাইনে। তো যে কোনটাকে আসলে আপনি বেশি প্রেফার করেন? আপনার তো দুইটার অভিজ্ঞতা আছে, যে অনলাইন আর অফলাইন এই দুইটা ক্লাসের মধ্যে কোন ধরনের ক্লাসকে আপনি আসলে বেশি এনজয় করেন বা বেশি প্রেফার করেন? আচ্ছা, আমি যদি বলি হ্যাঁ, যে আমি যেহেতু 8 বছর ধরে টানা যখন ক্লাস নিছি অফলাইনে একটা মজা আছে কি, যে সামনে অনেক স্টুডেন্ট থাকবে, আমি দেখতে পারবো, আমার কানেক্টিভিটিটা, যেমন আমার মনে আছে যে একজন আমাকে বলছিল রেকর্ড ক্লাস করার জন্য, রেকর্ডের জন্য যে একদিকে তাকায় থাকতে হবে এই 21 সালের দিকে। তো তখন আমার যেহেতু আমরা অফলাইনে আমরা যখন করি আমার কিন্তু চোখ ঘুরে, কারণ আমাদের সবার সাথে আমার কানেক্টিভিটি থাকে। তখন বলছে যেমন আমি ফ্লুয়েন্টলি বলতেছি কিন্তু আমার চোখ ঘুরতেছে, কারণ আমার তো অভ্যাস যে আমার চোখ ঘুরবে, সো আমার একদিকে চোখ রেখে, এখন যেহেতু অভ্যাস হয়ে গেছে, যেহেতু এখন অনলাইনে ক্লাস নেই, তখন অন্যভাবে ক্লাস নেই, সো আমাদের চোখ ঘুরে, কারণ আমাদের সবার সাথে কানেক্টিভিটি দরকার। বা আমার কাছে অফলাইনে যে আমি স্টুডেন্টকে দেখতে পাচ্ছি বা আমাকে দেখতে পাইতেছে বা আমার কাছে সরাসরি তখনই কথা বলতে পারতেছে, এটা একটা অফলাইনের ইমোশনের ব্যাপার থাকে। আপনি যেটা পড়া বুঝাইলেন, ও বুঝলো জিনিসটা, ওর একটা চোখের যে ভঙ্গি, এটা কিন্তু একটা টিচারকে কিন্তু খুব ইন্সপায়ার করে, যে ও বুঝতে পারলো, ও বুঝতে পারছে, বা কোনো বুঝতে না পারলে তুমি বল, আবার বলবো, আমার কোনো সমস্যা নাই। এরকমও হয়েছে যে আমি একটা রুমে 100 জন স্টুডেন্ট কোনো ক্লাস নিছি,
যে এরকমও হয়েছে যে আমার ক্লাস করার জন্য যে 2টা ব্যাচকে একত্র করে দিচ্ছে যে আমার ক্লাস করবে, বাইরে লাইন হয়ে আছে, কারণ হচ্ছে গিয়ে এরা বের হলে আবার ঢুকবে। এরকম যে একবার মনে আছে যে আমার 120 জন মনে ছিল ক্লাসের মধ্যে। তারপর আমি অফলাইনে বরিশালে একবার ক্লাস নিয়েছিলাম স্কুলে, কারণ তখন হচ্ছে কোচিং বন্ধ হয়ে গেছে, স্কুলে একটা রুম ভাড়া করে নিয়ে ক্লাস নিয়েছিল। তখনও প্রায় এরকম যে 80-90 জন ছিল একটা ক্লাসের মধ্যে, 80-90 জন, প্রায় আবার 3 ঘন্টা বা 3.5 ঘন্টা ভাবে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, যে অফলাইনে এটা ভালো লাগে, কিন্তু যখন আমি অনলাইনে আমরা আসলাম, আমি যদি মেইনলি বলি যে বন্দির পাঠশালার সাথে আর মেইনলি অনলাইনে আমার ক্লাস, তখন আমি দেখলাম যে অনলাইনে আমি যে সুবিধাটা পাচ্ছি বা একসাথে আমি সবাইকে পড়াই দিচ্ছি, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আরেকটা আমার কাছে প্লাস পয়েন্ট লাগে যে আমি যখন লাইভ ক্লাস নিচ্ছি অফলাইনে, আমি কি হবে যে কোনো একটা স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকলো, অটোমেটিক ক্লাসটা মিস হয়ে যাবে, মিস করে ফেললে আর পাওয়া সম্ভব না যদি ক্লাসটা রিপিট না হয়। যেমন ছোট ছোট জায়গায় দেখা গেছে যে এই ক্লাসটা রিপিট হয় না, যেমন বড় বড় ব্রাঞ্চে একটা ক্লাস অন্য ব্যাচে রিপিট হচ্ছে, ও ওখানে গিয়ে ক্লাস করতে পারতেছে। কিন্তু যদি একটা ব্যাচই থাকে কোনো জায়গায় তাহলে কিন্তু সে রিপিট হবে না, সো যে আসবে না তার জন্য কিন্তু ক্লাসটা মিস হয়ে যাবে। বাট অনলাইনে কি আমরা লাইভ ক্লাস নিচ্ছি, যে সকালবেলা ক্লাস করতে পারতেছে না সে ক্লাসটা কিন্তু পরে রাতের বেলা বা ও যে কোনো পরীক্ষার আগ পর্যন্ত ও ক্লাসটা দেখতে পারতেছে। তার মানে ও যদি কোনো সমস্যাও হয় ও কিন্তু পরীক্ষার আগের দিনও দেখতে পারবে ক্লাসটা, কিন্তু অফলাইনে কিন্তু ওই ক্লাসটা তো আর দেখতে পারবে সুযোগটা নাই। এই একটা আমার কাছে লাগে যে, এবং আমি যদি যেটা বলি যে অফলাইনে আমি যদি যখন স্টুডেন্টরা আসবে, এই যে আসা যাওয়া একটা হ্যাসেল, টাইমের একটা ব্যাপার থাকে। এই যে আমাদের ঢাকা শহর যদি বলি আমরা, আমার আসতে 1.5 ঘন্টা লাগছে আজকে আসতে, হ্যাঁ, যে 1.5 ঘন্টা জার্নি না, কিন্তু আমার 1.5 ঘন্টা লাগলো আসতে। তার মানে 1.5 ঘন্টা, বা আমি গতকালকে আমার কিন্তু বাসা যেতে লাগছে প্রায় 1.5 ঘন্টা। তার মানে কি 1.5 ঘন্টা 3 ঘন্টা আমার জার্নির সাথে কিন্তু এক্সস্টেডনেসটা কিন্তু তৈরি হয়। এই যে 3 ঘন্টা আমার জার্নিতে যাচ্ছে, বাসায় গিয়ে আমি টায়ার্ড হয়ে যাব, দেখা যাচ্ছে আমি পড়তে পারতেছি না। কিন্তু আমি কিন্তু অনলাইনে কিন্তু আমার সেটা হচ্ছে না, এই যে আমাদের 3 ঘন্টা বা আমি যে টায়ার্ডনেসটা সেটা কিন্তু আমার হচ্ছে না। তার মানে আমার কিন্তু পড়াশোনা আমি বেশি মনোযোগ দিতে পারবো যদি আমি অনলাইনে ক্লাসটা করি। যে ঠিক আছে, হ্যাঁ, অনেকে বলতে পারে যে অনলাইনে এক নাগারে ক্লাস করতে পারতেছে, ঠিক আছে, আমাদের সুবিধা আছে, তুমি আধা ঘন্টা বা 1 ঘন্টা করো, তারপর বাকিটা ক্লাসটা তুমি পরেও করতে পারতেছো। কিন্তু তোমার যে এই যে হ্যাসেলটা হচ্ছে না, বা যে বলে যে টায়ার্ডনেসটা, যে আমি টায়ার্ড, আমি পড়তে পারতেছি না, ঠিক আছে, আমি 1 ঘন্টা ক্লাস করছি অনলাইনে, এইটুকু পড়াটা আমি আমার বাকিটা আমি পরে করব, এই পড়াটা আমি পড়ে নিই আমার মতন, তাহলে তো হচ্ছে। তার মানে বর্তমান প্রেক্ষাপটে আসলে অনলাইন বেটার আমার কাছে মনে হয় যে হ্যাঁ, অনলাইন বেটারটা লাগে। আরেকটা যেটা হচ্ছে গিয়ে যে আমাদের অনেক স্টুডেন্ট আছে যে তারা অফলাইনে কোচিং করার সাধ্য নাই, কিন্তু আমরা সেটা কিন্তু সুযোগ দিচ্ছি যে অনলাইনে খুবই কম টাকাতে যেন অনলাইনে সে যেন এই সার্ভিসটা পাচ্ছে, এবং আমরা কিন্তু সেভাবেই পড়ানোর চেষ্টা করি। যেমন আমাদের ক্লাস করা কিন্তু বলে যে আপু আপনারা এমনভাবে পড়ান যেন অফলাইনে ফ্লেভারটা পাচ্ছি। আপনার ক্লাসে আমি রিভিউগুলো তো প্রায় দেখি, এটা আমি সবসময় পাই যে আমরা অফলাইনে ফ্লেভারটা, যে এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট আমাদের জন্য, যে অফলাইনে ফ্লেভার পাওয়া অনলাইনের মধ্যে। টিল এখনো পর্যন্ত আমাদের যদি 3.0 যে রিভিউগুলো আমরা দেখছি, যে আমাদের যে রিভিউ, যে পোলাপান যে রিভিউগুলো দিচ্ছে, যে এটা একটা যে অফলাইনে ফ্লেভারটা পাওয়া বা অনলাইনে আমরা যে সার্ভিসটা দিচ্ছি সেটা অতুলনীয়। বন্দি পাঠশালা এবং এসিপি আমরা সার্ভিসে বিশ্বাস করি। আসলে আমরা চেষ্টা করি সবসময় সার্ভিসকে ফোকাস করার জন্য। সার্ভিসটাই আমাদের আসলে কোনো ব্যক্তি অথবা কেউ মূল না, আমাদের হচ্ছে সার্ভিস প্রতিষ্ঠানে আমাদের মূল, এবং আমরা সার্ভিসকে কেন্দ্র করেই আমরা আমাদের পুরো প্ল্যানটাকে সাজাই যেন আমরা ওই সার্ভিসটা আমরা এনশিওর করতে পারি, এবং সেটাই যেন স্টুডেন্টদেরকে বেনিফিট করতে পারে, তার জন্য স্টুডেন্টরা তাদের যে প্রত্যাশিত ভার্সিটি সেটার জন্য চান্স পাইতে পারে। একটা সময় অনলাইনে পড়িয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে অফলাইন, সুন্দর। আরেকটা প্রশ্ন একটু যদি করি, সেটা হচ্ছে পরবর্তীতে ভবিষ্যতে কখনো কি আপনার অফলাইনে আবার ব্যাক করার সুযোগ আছে, বা ব্যাক করবেন কি অফলাইনে কোনোভাবে? হ্যাঁ, যদি বন্দি পাঠশালা থেকে যদি এসিপি বা নার্সিং ড্রিমার্স যদি অফলাইনে কোনো ব্যাচ আনে, অবশ্যই, হ্যাঁ, কেন না, হ্যাঁ, কারণ যেটা বললাম অফলাইনে ফ্লেভারটা আলাদা, স্টুডেন্টদের সাথে কানেক্টিভিটি করে পড়ানোর ফ্লেভারটা আলাদা। যখন আমি দেখবো আমার সামনে অনেকগুলো স্টুডেন্ট, তারা আমাকে শুনতেছে, বা আমি যখন বলতেছি তারা যখন আমার কারেক্ট করতে পারতেছে, হ্যাঁ, এটা আলাদা একটা ফ্লেভার, আলাদা একটা ইমোশন। তুমি যেটা বলতেছ যে ইমোশন, আলাদা একটা ইমোশন, অবশ্যই। হ্যাঁ, অফলাইনে পড়ানোর ভাইবটাই আলাদা। এখানে আমাদের একটাই যে অনলাইনে যে আমাকে দেখতে পারতেছি না, কিন্তু এটা গ্যাপ থেকে যায়, সেই গ্যাপটা কিন্তু আমরা অফলাইনে ফিল আপ করা যায় আর কি। যে অনলাইনে হচ্ছে অনেক সুবিধা আছে, কিন্তু এটাই সবচেয়ে বড় যে শর্টকামিংসটা, সেটা হচ্ছে স্টুডেন্টকে দেখা যাচ্ছে না, ইমোশনটা আমরা দেখতে পারতেছি না। ইমোশনটা লিখতেছে কিন্তু আমরা ফিল করতে পারতেছি না, যেটা আমি সামনে ওকে দেখে ফিল করতে পারতেছি।
আমরা কিন্তু অনেক সময় এমন হয় আপু যে স্টুডেন্টরা শুধুমাত্র অফলাইনে যে পড়ার রিলেটেড জিনিসই শেয়ার করে এমনটা না, সে অনেক সময় একটা মেন্টালি ডিপ্রেসড আছে, সে কোনো একটা প্রবলেমে দিয়ে যাচ্ছে, সে একটা ফ্যামিলি ক্রাইসিসে ক্রাইসিস। আছে, ওই জিনিসটাও কিন্তু অনেক সময় টিচারের সাথে শেয়ার করে। হ্যাঁ, এটা তো আমি অফলাইনে তো পাইছি। অফলাইনে এই জন্য তো যে আমার সাথে স্টুডেন্ট, এখন আমার সাথে যাদের কানেক্টিভিটি যদি বলি যে আমার ফ্রেন্ড এখন সবাই, আমার তো জানো যে আমি অনেক সিনিয়র, সো দেখা গেছে যে সবাই 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 লাইফ নিয়ে ব্যস্ত। আমার সাথে যাদের কানেক্ট সব কিন্তু আমার স্টুডেন্ট, একটা সময় ছিল সব আমার স্টুডেন্ট। হ্যাঁ, কারণ যেটা যে অফলাইনে, যেটা আমার অফলাইনে কানেক্টিভিটি আপনি যেটা ছিল, অনেকদিন পড়িয়েছেন, হ্যাঁ, প্লাস আপনি হচ্ছে সিনিয়র, আসলে সো আপনার ওই রকম একটা বড় যে মানে আমার কানেক্টিভিটিটা ওদের সাথে, কিন্তু যাদের সাথে আমি ঘোরাফেরা করি সবাই কিন্তু আমার স্টুডেন্ট, সব ছোট ভাই ছোট বোন সব। যে এই যে আমাকে এখনো ফোন করে বল, যশোর মেডিকেলে পুরো ফোন করে বলতেছে আপু আসেন আসেন, কারণ আমি গেলে হতেছে আমরা একটু ঘোরাফেরা করি। আর আমাকে পাগল করে দিচ্ছে, ফোন করে বল আপনি কতদিন আসেন না যশোরে, আসেন না কেন, আসেন না কেন। কারণ সব জায়গায় সব মেডিকেল দেখেন আমার স্টুডেন্টরা আছে। তো দেখা যাচ্ছে এখন একটু ব্যস্ত দেখে আসলে যাওয়া হয় না। সো এটাই যে অফলাইনে যদি হয় অবশ্যই আমরা ক্লাসেতে ইচ্ছুক হব। তার মানে বন্দি পাঠশালা, এসিপি, নার্সিং ড্রিমার নার্সিং, যে হ্যাঁ, কোনো ভাবে যে যদি কোনো, হ্যাঁ অফলাইনে আমাদের প্ল্যাটফর্ম আসে, আমরা ফারিয়া আপুকে পাবো হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্ন যে একটু করি ফারিয়া আপুকে, এটা একটু ট্রিকি একটা কোয়েশ্চেন। ফারিয়া আপুকে আমরা জিকে ছাড়া যদি ম্যাথ অথবা ফিজিক্সের ক্লাস নিতে বলা হয়, তাহলে আপনার অনুভূতি কেমন হয়? আম, জিকে না, নো জিকে, জিকে না, আচ্ছা, ম্যাথ, ফিজিক্স, ম্যাথ কেমিস্ট্রি। ফিজিক্স, হ্যাঁ, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, যে কারণ আমি তো যদি অনেকদিন চর্চায় নাই। হ্যাঁ, যদি চর্চা করে অবশ্যই পারবো। কেননা যেমন হচ্ছে গিয়ে আমি এসিপিতে যদি এখন আমি যদি বলি আমি ক্লাস নিচ্ছি পৌরনীতি, মেইনলি যদি বলি পৌরনীতি, তো আমি তো মানে ওভাবে তো আমি একাডেমিকে পড়াই নাই। হ্যাঁ, যদি বলি আমি সেই হিসেবে কিন্তু আমি নিজে আমি পরিণতি বই আগে নিয়ে জানা আমি দরকার নিজে আমি হচ্ছে। এখন পড়তেছি। আমি আগে নিজে পড়ে আমি ক্লাস রেডি করতেছি, আমি ডেলিভারি দিচ্ছি। হ্যাঁ, এখন যখন স্টুডেন্টদের আমি যখন রিভিউ পাই, হ্যাঁ, এখন আরো বেশি এত ভালো লাগে, কারণ আমি সাধারণত আমি পড়াচ্ছি অনেক দিন ধরে। রাইট। সো এটা আমি রিভিউ কমন অনেকগুলো পাচ্ছি। জিনিস কিন্তু কানেক্টেড হ্যাঁ, থাকে। তো একই রকম যখন থাকে। আমি পৌরনীতি থেকে যখন রিভিউ পাই যে স্টুডেন্টরা যখন বলে যে এতদিন ওরা পড়ে নাই পৌরনীতি 1.5 বছরে, হ্যাঁ, কিন্তু ওরা এখন পৌরনীতি পড়তে ওরা ইন্টারেস্ট পাচ্ছে, হ্যাঁ, খুব ভালো লাগতেছে পরে। খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে যে খুব সহজে শেষ করতে হ্যাঁ, পারতেছে জিনিসটা। সো এটা আমার জন্য একটা অনেক বড় একটা ব্যাপার। তার মানে আমি যদি এটা পড়াইতে পারি, আমি যদি কখনো না পড়ায়, সো আশা করি যে ফিজিক্স বা ম্যাথ, আমি যদি বলি স্পেশালি বলি ফিজিক্স, কারণ আমার কাছে ফিজিক্সটা ভালো লাগতো হচ্ছে এইচএসসি লাইফে। সো আমি যদি চর্চা করি তাহলে অবশ্যই পারবো। দুইটা অপশন দেওয়া হলো যে ফারিয়া আপু এখন আপনি হচ্ছে পড়াবেন, ফিজিক্স নিবেন না জিকে কেমিস্ট্রি নিবেন, আপনার ক্লাস নিতে না, হবে। অবশ্যই জিকে, অবশ্যই জিকে। Right. এটাতে আমি কমফোর্ট ফিল করি। চাপে না পড়লে ফিজিক্স না। না, চাপে না, সেটাই। হ্যাঁ, আমাকে একবার বলছিল, শুভ বলছিল আপু ম্যাথ ক্লাস নেন, ম্যাথ ক্লাস নেন। আমি বলছি, না থাক, আমাকে আগে এগুলো পড়তে জিকেতে হবে। ঠিক আছে। জিকে আমি ঠিক আছি। সুন্দর। আচ্ছা, আপু আমরা মোটামুটি আপনার গল্পগুলো শুনলাম। আমরা এখন যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য কিছু পরামর্শমূলক আমরা কিছু কথা আপনার থেকে জানতে চাই। আমি আপনাকে আরো 2টা গল্প জানতে চাইবো। তারপর আমি একটু স্টুডেন্টের ব্যাপারে আসবো, হ্যাঁ? আচ্ছা। সেটা হচ্ছে আপনার বুয়েটে পড়াশোনা করার সময় বুয়েটের লাইফটা কেমন ছিল? আপনি যে বুয়েটের লাইফটাকে একটু আমাদেরকে আচ্ছা, জানান। বুয়েটের লাইফটা কেমন কেটেছে? বুয়েটের লাইফটা আমি যদি সত্যি কথা যেটা বলবো, সত্যি এখানে তো আসলে মানে আমি কখনো এরকম মানে বানানো কথা বলতে পছন্দ করি না। আমার কাছে আসলে বুয়েট লাইফটা আমার কাছে এত বেশি বোরিং লাগছে আমি যদি বলি। হ্যাঁ, বরঞ্চ আমি ঢাকা ভার্সিটিতে এনজয় করছি। যখন আমি মাস্টার্স করতে আসছি তখন আমি খুব এনজয় করছি। এনজয় করার একটা কারণ আমি বলি, আমি যখন বুয়েট লাইফে পড়ছি তখন আমি তো অনেক ইন্ট্রোভার্ট ছিলাম। এই যে আমি এখন এত কথা বলি, আমি কিন্তু এত কথা বলতাম না। আমি যদি বলি যে আমি 13 সালে যখন আমি পড়ানো শুরু করলাম, আমি স্টুডেন্টের সাথে যখন ইন্টারাকশন আমার শুরু হইলো, তখন কিন্তু আমার এই যে কথা বলার এইটা কিন্তু আসছে ওখান থেকে। তা আমি যদি বলি যে আমার এই যে পড়ানোর যে ক্ষেত্রে, এটা কিন্তু আমার ক্ষেত্রে অনেক বেশি একটা ইমপ্রুভ করছে। হুম, আমি হুম। যদি বলি যে কারণ আমি অনেক চুপচাপ ছিলাম, এত কথা বলতাম না। সো এই জন্য আমার বুয়েট লাইফটা এত বেশি, যেটা বললাম, বোরিং গেছে, আমার এত ফ্রেন্ড ছিল না। বাট এই যে এখন যে আমার এত কানেক্টিভিটি, এটা আমি যদি বলি যে এটা আমার আসলে পড়ানো, টিচার হওয়ার পর হ্যাঁ, থেকে। টিচার হওয়ার পর বা স্টুডেন্টের সাথে কানেক্টিভিটি হওয়ার পর থেকে কিন্তু এত এই জন্য বললাম যে আমি যখন কোচিংয়ে পড়াইতাম, আমি যে অফলাইনে, হ্যাঁ, তখন কিন্তু মানে সেকেন্ড টাইম স্টুডেন্টকে আমরা অনেক দিন ধরে আমি পড়াচ্ছি। ওদের সাথে আমার অটোমেটিকলি কীভাবে জানি কানেক্টিভিটি হয়ে গেছে। ওখান থেকে দেখা যাচ্ছে আমি আস্তে আস্তে আমিও কিন্তু ওপেন আপ হওয়া শুরু করছি। এই জন্যে 13 সালের পর থেকে কিন্তু যেহেতু আমি ওপেন আপ হওয়া শুরু করছি, কারণ আমি ক্লাস নেওয়া শুরু করছি। সো এই জন্য ঢাকা ভার্সিটির লাইফটা আমি শুরু করতাম 13 সাল থেকে। সো এই জন্য আমি বেশি এনজয় করছি আসলে ঢাকা ভার্সিটির লাইফটা। বুয়েট লাইফ কি এরকম ছিল যে বাসা টু বুয়েট, হ্যাঁ, বুয়েট হ্যাঁ, টু ঠিকই বলছো। বাসা? বাসা টু বুয়েট, বুয়েট টু বাসা। এবং
দেখা গেছে যে কোথাও যদি, তখন তো আমাদের সময় এত রেস্টুরেন্ট ছিল না, আমাদের হচ্ছে বুয়েট আবার বন্ধ বৃহস্পতি শুক্র, হুম। আমার বুধবার আমাদের লাস্ট ক্লাস। তো দেখা যাচ্ছে যে বুধবারে আমি ক্লাস শেষ করে, আমার ফ্রেন্ড পড়তো ইব্রাহিম মেডিকেলে। হুম। হ্যাঁ, ইব্রাহিম মেডিকেলটা ছিল হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে সেগুন বাগিচা, এখন তো হচ্ছে গিয়ে শাহবাগে। তখন ওকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে আমার স্কুল ফ্রেন্ডও আর কি, তখন আমরা হচ্ছে বেইল রোডে বসতাম, যে আমরা দুজন মন খারাপ আমাদের, হ্যাঁ আমরা আলাদা আলাদা হয়ে গেছি, তাহলে ও গল্প করতো আমিও গল্প করতাম, আমরা গল্প টল্প করে যে যে যার বাসা চলে যেতাম। এই ছিল আমার আর কি বুয়েট লাইফের সময় আর কি, যে খুব কম আর কি ঘোরাঘুরি বুয়েটের হইতো ফ্রেন্ড আর কি। সার্কেল বা ওইখানে খুব বেশি আপনার সময় না, কাটে নাই? ওই সময় ওখানে আমি এত বেশি সময় কাটাইনি, বরঞ্চ যেটা বললাম যে ভার্সিটি লাইফে এসে আমরা খুব একটা গ্রুপ হয়ে গেছিলাম আমাদের, আমরা ভালো মতো পড়াশোনা করতাম, আমাদের আমাদের গ্রুপের মধ্যেই ছিল যে ছিল সেই ফার্স্ট হইতো আমাদের এতে মাস্টার্সে। সো আমাদের বন্ডিং ছিল, আমরা ঘোরাফেরা করতাম, খাওয়া দাওয়া করতাম, প্লাস হচ্ছে গিয়ে ক্লাস করতাম। আমরা ক্লাসের যখন আমাদের পরীক্ষা হইতো, ক্লাস টেস্ট আমরা একসাথে কারো বাসায় বসে আমরা পড়াশোনা করতাম। আমাদের ফাইনাল পরীক্ষার আগে হয় আমার বাসায় কেউ, আমরা রাত্রেবেলা থাকতাম, ঠিক আমরা পড়তাম। মানে আমাদের একটা একটা সুন্দর একটা ভালো একটা বন্ডিং ছিল, এখনো কিন্তু আমার সাথে যোগাযোগ আছে ওদের সাথে। সুন্দর। আমার ক্ষেত্রেও আসলে এরকমটা, আমার আসলে ভার্সিটি লাইফে খুব বেশি ফ্রেন্ড সার্কেল ছিল না। মানে ভার্সিটি লাইফ আমার নিজেরও কাটছে হচ্ছে একেবারে এরকম যে যেটুকু ক্লাস আমার করা হ্যাঁ, লাগবে হ্যাঁ, হ্যাঁ। ওইটুকু ক্লাস করে দেন আমি আসলে আমার কাজে দেখা চলে যায় যে যেতাম। স্কুল কলেজের ফ্রেন্ডরাই আর কি রয়ে যায় কিন্তু এখনো অনেক, পর্যন্ত এখনো আমার এখনো যেই পর্যন্ত রয়ে যায়। ফ্রেন্ড সার্কেল বা যাদের সাথে আড্ডা দিই অথবা ঈদে বলি বা যে কোনো অনুষ্ঠানে যে যাদের সাথে আসলে সময় কাটাই, তাদের আসলে তারা ফ্রেন্ড হচ্ছে সেই স্কুলের, স্কুল, একেবারে স্কুলের, হ্যাঁ কলেজেও না, এখনো আমার সাথে স্কুলের ফ্রেন্ডস। স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, আমার আসলে স্কুল কলেজ একই কারণ, যেহেতু আমরা আইডিয়াল স্কুলেরই আমরা বলাপাই আমরা একসাথে হুম, ভর্তি হয়েছি কলেজে, স্কুলের যারা স্টুডেন্টই আমাদের, আবার হ্যাঁ কলেজে। এই কারণে কাছে যে ফ্রেন্ডরা আমার ওই কলেজ ফ্রেন্ড মানে আমাদের স্কুল ফ্রেন্ডই আর কি। আসলে দিন শেষে আমার কাছে মনে হয়েছে যে স্কুল জীবনে যে হ্যাঁ, ফ্রেন্ডশিপটা থাকে ওইটা আসলে একেবারে আনকন্ডিশনাল থাকে, এখানে কোনো আনকন্ডিশনাল, শর্ত থাকে শর্ত না, থাকে না। তাদের মধ্যে একেবারে মনে হয় যে ফ্যামিলি মেম্বারদের মতো সম্পর্ক থাকে। এখনো তাই, হ্যাঁ। হ্যাঁ। আমার বড় বোনেরও তাই, যে আমার বড় বোনের ফ্রেন্ড, মানে স্কুল ফ্রেন্ড, আমার বড় বোন আমার চেয়ে কত বড়, তার সে আপুর সাথেও কিন্তু আমাদের এখনো যোগাযোগ আছে। যে যেটা আমার বড় বোন থাকে না এখানে, যে আমার আম্মা অসুস্থ ছিল, তখন দেখা গেছে যে আমার ওই কুলে আমার বোনের ফ্রেন্ডরাও এসে দেখা করে গেছে আমাদের বাসায়, এরকম আর কি। ওকে আপু, আমরা আরেকটা প্রশ্ন নিব আপনার সম্পর্কে, তারপরে আমরা স্টুডেন্টের ব্যাপারে আপনার আচ্ছা। প্রশ্নগুলো নিব। সেটা হচ্ছে, আমরা দেখলাম যে আপনার পরিবারের মধ্যে আপনার বড় বোন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছে, আপনি বুয়েটে ছিলেন, এবং আপনার ছোট বোন তিনি হচ্ছেন ঢাকা ভার্সিটি ঢাকা পড়াশোনা করছে। ভার্সিটিতে। সো আমরা আসলে ভার্সিটি অথবা হায়ার স্টাডিজ বলতে বাংলাদেশে যা বুঝি, ঢাকা ভার্সিটি, বুয়েট আর হচ্ছে ঢাকা ঢাকা মেডিকেল। মেডিকেল। হ্যাঁ, অন্যান্য ভার্সিটি কিন্তু আমাদের যেই মূল লক্ষ্যটা যে জায়গায় থাকে আর কি, ভার্সিটি হলে ঢাকা ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং হলে বুয়েট, বুয়েট, আর মেডিকেল হলে ঢাকা মেডিকেল ঢাকা কলেজ। মেডিকেল। সো ওই যে অ্যাসপাইরেশনের জায়গাটা আমাদের তিনটা। এবার আপনার একই পরিবার থেকে বাংলাদেশের স্বনামধন্য তিনটা প্রতিষ্ঠানে আপনারা তিনজন ছিলেন, এবং আমি যেটুকু জানি আপনার 3 বোন আমরা। তিন বোন আপনারা। তো এই আপনাদের আসলে অনুপ্রেরণার উৎসটা কি, যে বাংলাদেশের তিনটা সবচেয়ে বড় প্রতিষ্ঠানে আপনারা তিনজন ঢুকে গেলেন? অবশ্যই এটার পেছনে খুব বড় ধরনের কারণ থাকা। অনুপ্রেরণা যদি বলি, যে অবভিয়াসলি প্যারেন্টস, হ্যাঁ। আর আমাদের দেখা গেছে যে প্যারেন্টস আমার বাবা সবসময় গাইড করতো আমাদেরকে। আমার বড় বোনকেও আমি দেখছি, হ্যাঁ, যে আমার বড় বোনকেও গাইড করছে, তারপরে হচ্ছে কিভাবে কোন কাকে দিয়ে পড়াইতে হবে, কোন টিচারকে দিয়ে পড়াইতে হবে, তখন দেখা গেছে যে আমার বাবাই সবকিছু করছে। এবং আমার বাবাই কিন্তু, আমার আব্বা যদি বলি যে আমাকে যদি বলি, কারণ যেহেতু আমার ছোট বোন আরো ছোট, হুম। 8 পর্যন্ত আমি যদি বলি, যে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত কিন্তু আমি আমার আব্বার কাছে পড়ছি, তখন কিন্তু এত কোচিং টোচিং পড়ি না আমি। 8 এর পরে গিয়ে কিন্তু আমি স্কুলে যে বলে না পড়তে হবে, টিচারের কাছে না পড়লে, হ্যাঁ টিচারের কাছে যেতে হবে, এটা আমি 8 এর পরে গিয়ে পড়ছি। এখন তো দেখা যায় ক্লাস একেবারে বাসায় একদম রেখে বাসাতেই, গেছে। হ্যাঁ। একটা আপু ছিল আমাদের উপরে থাকতো, ওই আপুর সাথে এখনো যোগাযোগ আছে, উনি আমাদের উপরে থাকতো, উনি হচ্ছে কি আমাকে পড়াইতো, ওনার কাছে আমি হাতে খড়ি হয়েছে, হ্যাঁ, উনি আমাকে পড়াইতো, কিন্তু আব্বা আমাদেরকে পড়াইতো। সো দেখা গেছে যে ক্লাস 8 পর্যন্ত আমি ওই যে আপুটার কাছে পড়তাম, উনি উপরে থাকে, 3 তলায় থাকতো, উনি দোতলায় এসে আমাকে পড়াইছে। আর হচ্ছে কি আমার আব্বা, এই হচ্ছে গিয়ে আমাদের মানে প্রথমে ছিল। তারপর ক্লাস 8 এর পর আছে স্কুলের, যে ঠিক আছে যে উনি ভালো পড়ায়, ওনার কাছে গেছি, হ্যাঁ। কিন্তু 8 পর্যন্ত কিন্তু আমি কোথাও কোনো বাইরে কোনো কোচিং বা কোনো টিচারের কাছে, মানে স্কুলের টিচারের কাছে পড়ি নাই, সব বাসাতেই ছিল আর কি। সো এটা একটা ইন্সপিরেশন, যেহেতু আমার যেটা বললাম আমার আব্বা ইঞ্জিনিয়ার ছিলেন, সো এটা একটা যে যেহেতু আমার আব্বা আমাকে অঙ্ক করাইতো। আপনার আব্বু কি বুয়েটে ছিল? হ্যাঁ, আমার আব্বা বুয়েট থেকে পাস করছে। তো এখানে তো বড় ইন্সপিরেশন, হ্যাঁ, যে আঙ্কেলও বুয়েটের, তাহলে তো বুয়েটে পড়লে তো সেই বড় হ্যাঁ ওইটাই ইন্সপিরেশন আগে সেখানে যে আছে। আমার আমি যদি বলি যে আমার আব্বার সমর মতো জুনিয়র যেমন যে আবুল হায়াত, হ্যাঁ এখন বেঁচে আছেন উনি, যেমন আবুল হায়াত যিনি আব্বুল হায়াত যে নাটক করেন যে। নাটক করে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আব্বা বা আব্বাদের সমবয়সী বা 1 বছরের জুনিয়র।
আব্বাকে আচ্ছা, চিনতো, আমার আম্মা পরে বলতেছে আর কি, এখন তো আসলে যোগাযোগ নাই আর কি। হ্যাঁ, সো কি বলে আমার আব্বা হচ্ছে গিয়ে, আমি যদি বলি যে আমার আব্বা প্রত্যন্ত অঞ্চল থেকে হচ্ছে গিয়ে আসছেন। হ্যাঁ, উনি কুমিল্লার, আমরা যদি বলি তলাগ্রাম থেকে। আমার আব্বার এটাই ছিল যে আমার আব্বা, আমাদের যে গ্রাম আর কি, সেই গ্রামে খুব ভালো স্কুল ছিল না দেখে ওনারা আমাদের যে এই উপজেলার সাথে যে স্কুল, ওখানে এসে পড়তেন। উনি লজিকে থেকে পড়ছেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যেটা আচ্ছা, হচ্ছে আচ্ছা। গিয়ে একটা বাসায় থেকে হ্যাঁ, তাদেরকে পড়ানো, যেখানে যে বাচ্চারা বাচ্চাদেরকে ছিল পড়ানো। তাদেরকে পড়ায় উনি ওখানে থেকে ওখানকার পাশের স্কুলে এসে উনি পড়াশোনা করছেন। সো ওখান থেকে এই জন্য যে যে বাসা থেকে উনি পড়াশোনা করছেন তাদের সাথেও কিন্তু আমাদের এখন কিন্তু খুব ভালো একটা সম্পর্ক, যে আমরা ওনাকে ধরিয়ে না যে দূরের কেউ, হুম, আমরা বলি যে কাজিন, যে আমার কাজিন বলি বা আমার চাচা বলি, উনিও হুম। মারা গেছেন, বা ওনার বাসায় আমরা গেছি। এই যে আমরা যে আচ্ছা, গেলাম আচ্ছা। আমি মানে কয়দিন আপনার আগে। আব্বু যেই লজে ছিলেন হ্যাঁ, যাদের বাসায়, যে ওনাদের বাসায় সাথেও আপনার ওনাদের সাথে আমাদের ভালো ভালো সম্পর্ক। এই আছে। যে আমি এই যে ঈদের সময় যখন গেলাম আমি কুমিল্লাতে, তখনও কিন্তু আমি ওনাদের বাসায় গেছিলাম, কারণ স্কুলটা দেখবো দেখে। ওনাদের বাসার কাছে, সো ওনাদের বাসায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি। সো ওনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক। এরপর আবার ঢাকায় চলে আসছে। আমার যদি বলি যে আমি বলছিলাম মনে হয় একদিন যে গ্রুপের মধ্যে যে আমার আবার যে স্কুল থেকে পাশ করছে, আমার তখন তো ফার্স্ট ডিভিশন ছিল হুম, হুম, হুম। মেইন আর কি। তখন তো তো জিপিএ হ্যাঁ, সিস্টেম ছিল না। তো ফার্স্ট ডিভিশন হচ্ছে গিয়ে আমার আব্বা নাকি ওই স্কুল থেকে প্রথম ব্যক্তি যে ফার্স্ট ডিভিশন পাওয়া। আচ্ছা, পরে ঢাকা কলেজ থেকে আর কি বুয়েট। এরপর আব্বা অবশ্য মাস্টার্স করছে হচ্ছে গিয়ে AIT, এটা হচ্ছে গিয়ে থাইল্যান্ডে। আচ্ছা, আচ্ছা। ওখান এআইটি, থেকে ওয়াটার রিসোর্সে উনি হচ্ছে গিয়ে মাস্টার্স করছিলেন। চমৎকার। তো ওখান থেকে আর কি বাহিরের ইন্সপিরেশনটা আর কি। বাহিরের আসলে কোনো ইন্সপিরেশন লাগে না। এরকম একজন হ্যাঁ, ব্যক্তি এটাই যদি যে ফ্যামিলিতে থাকে। হ্যাঁ, ওখান থেকে আর কি ইন্সপিরেশন, যে আর কি ভালো একটা জায়গা যাওয়া, যে আমরা এই যে যে একটা ভালো একটা যে জায়গা যাওয়া, যে যাতে সরকারিতে পড়তে পারি, এটা একটাই। যেমন অনেকে একরকম এখন আছে যে আমি সবসময় বলি তোমরা আগে সরকারিতে চেষ্টা করো, হুম, তারপর তুমি বেসরকারিতে তুমি দেখো। এখনকার স্টুডেন্টদের মধ্যে কিন্তু এটা আচ্ছা, সরকারিতে চান্স না পাইলে তো বেসরকারিতে ভর্তি করায় দিবে, মানে কষ্ট করে হইলো। কিন্তু আমাদের তখন টার্গেট ছিল যে কোনোভাবে একটা সরকারিতে যেন সেটাই। হয়। মানে আমি একদম টপ যেটাকে চিন্তা করতেছি সেটা নিয়ে আমি পড়াশোনা করি। হ্যাঁ, সেটা না হইলে আমি আস্তে, 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 আস্তে 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 হ্যাঁ, চেষ্টা করি যেন সরকারিতে যেন আমার সরকারিতে যেন হয়ে হয়ে যায়। যায়। হ্যাঁ। হ্যাঁ, সো ওর জন্যই আর কি, যে তখন ওভাবে ভালো মতো পড়াশোনার চেষ্টা করছি। আর আমরা এই করছি, যেটা যদি বলি যে এখন যে আমরা স্টুডেন্টকে যে পড়াচ্ছি, আমরা দেখি যে ওরা অনেক সময় একাডেমিক লাইফে ওরা পড়ে না, ওরা হুম, হুম, শেষের হুম। দিকে আইসা পড়ে। সো এটা না করে আমি সবসময় বলি আমাদের স্টুডেন্টকে যে আমরা যদি একাডেমিক লাইফের থেকে যদি ভালো মতন পড়তে পারি, হুম, বা আমাদের বেসিক যদি ভালো থাকে, তাহলে কিন্তু অ্যাডমিশন সেটা কষ্ট হয় না। যেমন ঠিক। আমি যদি বলি, যেটা আমি বললাম যে আমার আব্বা পড়ে, আমার আব্বা বাসায় ওই যে দিস্তা খাতা নিয়ে আসতো, এরকম খাতা বানাই দিত, অঙ্ক করো। এরকম করে পুরোটা নিয়ে হ্যাঁ, আসতো, এটা আবার এক ছোট ছোট দিস্তা করে এক দিস্তা করে কেটে নেওয়া। মানে আমাদেরকে খাতা বানাই সেলাই দিত, করে দিত। সেলাই করে দিত। কি করতাম আমরা, আমি যদি বললাম খালি ম্যাথ করতাম। দুপুরবেলা বসে আসছি, হ্যাঁ, একটা অড টাইম, একটা যে হুম, টাইমে হুম, হুম, ভালো হুম। লাগে না পড়াশোনা করতে, ম্যাথ কিন্তু ম্যাথ। করতাম। মানে আমার খাতা ভরে গেছিল, মানে খালি ম্যাথ করতে করতে। কারণ এটাই, এই জন্য ম্যাথ করতে করতে না আমার তখন কিন্তু ম্যাথ আমার আমার মানে ইজি হয়ে গেছে, কারণ আমি তো ম্যাথ প্রচুর করছি, প্রচুর ম্যাথ করছি, মানে খাতা ভরাই ফেলছি আমি ম্যাথ করতে করতে। হ্যাঁ, যা আমার 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 কিন্তু ম্যাথ নোট খাতা ছিল। তাছাড়া আমি কিন্তু ম্যাথ করতেছি, যদি কোনো না পারতাম তখন আমি দেখতাম নোট খাতা হুম, খুলে, হুম, যে হুম। ঠিক আছে, যে ফিজিক্সের জন্য আলাদা ছিল, ম্যাথের জন্য আলাদা ছিল। এটা কিন্তু আমি পুরা এইচএসসি পর্যন্ত আমি কাজে লাগাইছি, মানে যদি বলি 9, 10, নোট 11, 12, খাতাগুলো। হ্যাঁ, নোট খাতাগুলা, যে আমি সব নোট করে রাখছিলাম প্রত্যেকটা। যেমন আমি যদি বলি আমাদের তো এইচএসসিতে দেখা যাচ্ছে 2টা বই বা 3টা বই পড়তে হয়। হুম। যেমন বইটা কিন্তু আমরা আরো বই পড়ছি। হ্যাঁ, ওই বই পড়ো, কারণ ঘিয়াসুদ্দিন স্যারের বই পড়ো, কারণ উনি হচ্ছে গিয়ে বইটার টিচার ফিজিক্সের, উনি প্রশ্ন করে, ওনার প্রশ্ন কঠিন হয়। ওইভাবে বই কিনলাম, মানে আসলে কঠিন এরকম আর কি, যে এরকম 3টা বইয়ে 3টা আলাদা আলাদা খাতা ছিল আর কি, কারণ যেহেতু একেকজন এক রাইটারের একজন এক এক একেকটা রকম খাতা এক ছিল। একটা খাতা ছিল আর কি। সো এটাই আমি বলবো যে আমরা যেরকম হচ্ছে গিয়ে যে ছোটকাল থেকে যখন আমরা পড়ছি, হ্যাঁ, আমি যদি বলি 9, 10 থেকে যদি বলি, হ্যাঁ, তাহলে যে আমি যদি বেসিকটা ভালো করতে রাখতে পারি আমাদের একাডেমিকে, তাহলে কিন্তু এটা অ্যাডমিশনে গিয়ে আমাদের কষ্ট হবে না। ওকে। আমরা আপুর গল্প শুনলাম। আমরা শেষ ২টা প্রশ্ন নেব ওর কাছ থেকে। সেটা হচ্ছে আর্টস এবং কমার্সের, আমাদের যেহেতু এসিপি আসলে আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, সেক্ষেত্রে তাদের এই একাডেমিকে যারা 25 ব্যাচের বা 26 ব্যাচের আছে, তাদের একাডেমিকে পড়াশোনায় ভালো করার বা তাদের জন্য আসলে উপদেশ কি হইতে পারে এই মুহূর্তে? আচ্ছা, 25 ব্যাচ যদিও পরীক্ষার্থী এই হ্যাঁ, মুহূর্তে, আর পরীক্ষা 26 দিয়ে ব্যাচ তো ফেলবে, তাদের হ্যাঁ, টাইম আছে। 26 ব্যাচ তো সামনে আছে। সো আমার কাছে মনে হয় যে অনেকেই আছে যে আমরা যদি বলি প্রত্যন্ত অঞ্চলে, হ্যাঁ, যাদের এখানে মানে অনেকের সামর্থ্য নাই যে কারো কাছে পড়া বা কারো অফলাইনে কোনো গিয়ে পড়া, হ্যাঁ, যেটা নাকি সেটা অনলাইনে কিন্তু আমরা খুঁজলে অনেক অনেক এরকম পাই, যে খুব কম টাকার মধ্যে একটা গাইডলাইন, যেটা আমার কাছে মনে হয় যে একটা প্রপার একটা গাইডলাইন দরকার। যেটা আমি বললাম যে আমরা ছোটকাল থেকে গাইডলাইন পাইছি আমার আব্বা,
তারপরে যখন হচ্ছে কি আমার আব্বা মারা গেল, তো আমি বললাম যে আমার ছোট বোন ছিল ক্লাস 8-এ, তখন কিন্তু আমি ওকে গাইড, আমি যদি বলি যে ওকে আমি পুরোপুরি অ্যাডমিশনে আমার ফেসবুকও ডিঅ্যাক্টিভেট করে রাখছে। আমার আমার তো পরীক্ষা না, ও কিন্তু আমার ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রাখছে। ও যখন ওর জন্য আপনার ফোনের জন্য কোনোভাবে ঢুকতে না পারে, আচ্ছা আচ্ছা, ও নিজে বলছে তুইও ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রাখবে। আমি বলছি কেন? বলকে না তুই তাহলে আমি তোর দেখবো। মানে দেখা যাচ্ছে আমার ফেসবুক খোলা, তা ও ফেসবুক মানে স্ক্রল করতেছে, তার মানে কি যে ওর তো সময় নষ্ট হবে। আমিও ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রাখছিলাম। আমি খুলছি কোন দিন, যেদিন হচ্ছে গিয়ে তখন ওই যে ঢাকা ভার্সিটিতে এসে আর কি ডিপার্টমেন্ট নিতে হইতো, যে উপস্থিত থেকে তখন দিতে, এখন তো হচ্ছে অনলাইনে দিয়ে ফেলতেছে। আমাদের সময় ছিল না। তোমাদের সোশ্যাল সায়েন্স বিল্ডিংটা, যে সাদা রঙের যে বিল্ডিংটা তখন মাত্র হয়েছে 11 সালে, বুঝছো বিল্ডিংটা, তখন ওই বিল্ডিং এ আমি নিচে দাঁড়ানো, ও উপরে গেল, উপর থেকে নামার পর বললো যে ইকোনমিক্স পাইছে। তারপর আমি গেছি আমার ফ্রেন্ডের ওখানে বারডেমে, ওখানে গিয়ে আমি ফেসবুক অ্যাক্টিভেট করছি যখন ও ডিপার্টমেন্টটা পাইছে। হ্যাঁ, সো তার মানে বড় ধরনের স্যাক্রিফাইসের জায়গা ছিল যে আসলে, একটা গাইডলাইন, হ্যাঁ, যে আমি ওকে মনে করো যদি বলি যে 8 থেকে আমি ওকে গাইডলাইন দেওয়া শুরু করছি, আমার একটা গাইডলাইনের মধ্যে থাকা লাগবে, বা কোথায় ভর্তি হইতে হবে বা কোথায় কি করতে হবে সবকিছু আমি করছি, আমার বড় বোন কিন্তু এ করছে। কারণ আমি যেহেতু এগুলো নিয়ে আমি নিজে এগুলো পড়ছি, ঘাটাঘাটি করছি, সো এই জন্য আমি কিন্তু ওকে দেখছি। আমার একটা গাইডলাইনের মাধ্যমে থাকলে কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু ভালো লাইনে যেতে পারে। সো আমি এই করবো যে আমরা বলবো 26 ব্যাচ বা 25 ব্যাচকে যে একটা ভালো গাইডলাইনের মধ্যে যদি ওরা যাইতে পারে তাহলে অবশ্যই ওরা ভালো করতে পারবে। যেমন আমরা যেরকম গাইডলাইন দিচ্ছি, এই যে আমরা যে 25 ব্যাচকে যে আমরা পড়াচ্ছি আমাদের এসিপি পাওয়ার আপ প্লেতে, হ্যাঁ, অনেকে কিন্তু বলতেছে যে ওরা এতদিন গাইডলাইন পায় না, ওরা রিভিউতে বলতেছে যে ওরা এতদিন গাইডলাইন পায় না। আমরা কিন্তু সেই গাইডলাইনটা দিচ্ছি। ওরা বলে যে যদি আমরা আগে থেকে পাইতাম তাহলে আরো আগের সুবিধা হতো। হ্যাঁ, আমরা তো মাত্রই শুরু করছি। সো 26 ব্যাচের জন্য এইটাই। সো তোমরা যদি চাও, হ্যাঁ, তার মানে তোমরা যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটা ভালো একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকতে হবে, যা যে তোমাকে একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবে, যেটা আমরা এখন চেষ্টা করতেছি 25 ব্যাচকে দেওয়ার। আরেকটা ব্যাপার আমি যদি আমার নিজ থেকে বলি, ফারিয়া পাশা যদি একটু অ্যাড করি আপু, সেটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বলবো যে একাডেমিকে যদি কেউ খুব ভালোভাবে ফোকাসড থাকে, একাডেমিক যদি তোর ওর পড়াশোনা খুব ভালো গোছানো থাকে, ওরা আসলে অ্যাডমিশনে ভালো করে। এটা মানে একটা রুটের মতো, পাইপলাইনের মতো, যে একাডেমিকে যদি তোমার সবগুলো সাবজেক্ট, সেটা যদি আর্টসে হোক বা কমার্সে হোক, আর্টসে যদি হয় তার পরিণীতি বা অর্থনীতি বা ভূগোল, তার যে সাবজেক্টগুলো আছে গ্রুপের, সেই সাথে বাংলা, ইংলিশ, আইসিটি, আর কমার্সের মধ্যে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা মার্কেটিং। তো এই ব্যাপারগুলো যদি তার এখানে ক্লিয়ার করা থাকে, এখান থেকে কিন্তু অনেক টপিক কিন্তু রিলেটেড থাকে হচ্ছে তার অনেক কিছু। যেমন দেখেন বিউনিটি হচ্ছে বাংলা, ইংলিশ মোটামুটি তার একেবারে পুরো জিনিসটা কমন, এক্সট্রা কিছু জিনিস তাকে পড়তে হবে। তারপর হচ্ছে ধরেন তার পরিণীতি ক্লিয়ার থাকলো, তার ইতিহাসটা ক্লিয়ার থাকলো, জিওগ্রাফি ক্লিয়ার, এক্ষেত্রে অনেকগুলো জিনিস কিন্তু তার জিকের ক্ষেত্রে অনেক বেশি আগায় যাবে, অনেক বেশি আগায় যাবে। পুরোটা তো তার একাডেমিকের টপিক। সো এটাই আমি বলবো যে 26 ব্যাচ বা 25 ব্যাচ তোমাদের ভালো গাইডলাইনটা খুব দরকার। তোমরা যারা আছো তোমাদের জন্য আমরা এসিপি থেকে তো পাওয়ার প্লে প্রোগ্রাম লঞ্চ করছি, পাশাপাশি 26 ব্যাচের জন্য আমাদের একাডেমিক প্রোগ্রাম, আমাদের পাওয়ার প্লে আসবে আবার। সো আমি বলবো যে তোমাদের জন্য আমরা সেরা কিছুই আনতে যাচ্ছি এবং তোমাদের ভরসা সেখানে রাখতে পারো। সর্বশেষ প্রশ্নটা করে আমি শেষ করব, সেটা হচ্ছে মেডিকেল অ্যাসপাইরেন্ট যারা থাকে, মেডিকেল অ্যাসপাইরেন্ট আমরা দেখি যে মেডিকেল আসলে অপশন খুব কম থাকে। মেডিকেলের জন্য একটাই পরীক্ষা হচ্ছে, একটা পরীক্ষায় সব জায়গার মধ্যে সেট হয়ে যাচ্ছে। আমরা ভার্সিটি হলে অনেক অপশন থাকে, বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন সময় পরীক্ষা হয়। সো আসলে মেডিকেল অ্যাসপাইরেন্টদের, তাদের যদি বলি যে তাদের দ্বিতীয় কোনো পথ বা প্ল্যান বি আমরা যেটাকে বলি, প্ল্যান বি আসলে তারা কি রাখা উচিত সেফ জোন হিসেবে, একটা সেফ জোন? আমি যদি বলি, হ্যাঁ, একটা ঘটনা বলতে চাচ্ছি। 15 সালে যখন মেডিকেলের প্রশ্ন ফাঁস নিয়ে একটা যখন একটা খুব বড় একটা মানে ব্যাপার হয়ে গেছে, খুব বড় ঘটনা ঘটছিল, তখন আমাদের স্টুডেন্টরা যারা খুব ভালো স্টুডেন্ট, চান্স পাবেই এরকম, সেই স্টুডেন্টরা চান্স পাইলো না, তখন তাদের খুব মন খারাপ হয়ে গেল। তখন আমার মনে আছে আমি 15 সালেই আমরা তখন তো ডি ইউনিট, তাই না, এখন যেটা আমরা বি বলতেছি, তখন আমরা ডি ইউনিট চালু করলাম শুধু আমাদের স্টুডেন্টের জন্য যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে চায়। হ্যাঁ, কোচিংয়ে আমরা অফলাইনে, আমরা এমন না যে বাইরে কোনো স্টুডেন্ট অ্যালাউ না, যারা আমাদের স্টুডেন্টরা যারাই নাকি আমাদের এখানে মেডিকেলের জন্য যারা পড়তেছে তাদের জন্যই আমি ওটা খুললাম। কি তাহলে কি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান আমরা এমন ভাবে করলাম। কমন আছে কিন্তু আপু এই জায়গায়, যেহেতু ইংলিশ পড়তেছে, জিকেটাও পড়তেছে, কারণ জিকে তখন মেডিকেলের পুরোটাই পড়তো, এখন যেভাবে আবার পুরোটা পড়ানো শুরু করেছে, কারণ মাঝখানে ছিল বাংলাদেশ পার্ট ছিল, তখন কিন্তু আমি সব পড়াইছি। হ্যাঁ, তার জিকে কমন, হ্যাঁ, পুরো মোটামুটি ইংলিশটাও কমন, তার থাকে কি বাংলাটা শুধু।
তার মানে যে ও যদি বাংলাটা যদি পড়তে পারে, যদি সময় থাকে, অনেক সময় হয় যে মেডিকেলের পর 1 মাস সময় থাকে, সো বাংলাটা সে যদি এইচএসসি তে কিছু তো পড়ে আসছে, কিছু তো মনে আছে, সো তার মানে যদি বাংলা যদি প্রিপারেশন নিতে পারে তাহলে কিন্তু ওর ফুললি তাহলে ভার্সিটির জন্য একটা প্রিপারেশন হয়ে যায়। তো তখন আমার মনে আছে যে তখন বিউপি তখন ছিল, তখন কিন্তু বিউপিতে ওই যে বিভাগ পরিবর্তনগুলো অ্যাড করলো, শুধু তো বিবিএ ছিল প্রথমে, পরে 15 সালে কিন্তু বিভাগ পরিবর্তনটা অ্যাড করলো, যেটা এসএস আর এফটি বলে যেটা আর কি, হ্যাঁ, আর ছিল শুধু এফবিএস ছিল তখন। ওই সময় আমার মনে আছে 15 সালে প্রচুর স্টুডেন্ট অনেকে জানতোই না যে এগুলো বিউপি কি। আমি বললাম যে এই বিউপি এরকম, প্লিজ তোমরা গুলো ফর্ম ফিল আপ করো। অনেক স্টুডেন্ট তখন আমাদের বিউপিতে চান্স পাইছিল, কারণ আমরা দিলাম যে খুব কম এতে, একদমই যে স্কুইজ করে, যে এরকম 4-5টা ক্লাস, জিকে, ইংরেজি 4-5টা ক্লাস, বাংলা, হ্যাঁ, কম্প্রেস করে একটা দিলাম, যাতে তোমরা সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো পরীক্ষা দাও, অন্তত যেন চান্স হয়ে যায়। এরকমও হয়েছে যে আমাদের ভালো ভালো স্টুডেন্টরা মেডিকেলে হয় নাই, ঢাকা ভার্সিটি, বিউপি এগুলোতে হয়ে গেছিল। সো এইটাই আমি বলি যে ওইটা কিন্তু আমি শুরু করছিলাম সেই 15 সাল থেকে। সো আমি তখন থেকে বলি মেডিকেলের জন্য যে মেডিকেল যদি না হয়, ডেন্টালও যদি না হয়, আমি যদি ধরি নার্সিংও যদিও না হয়, নার্সিংতে যদি পরবর্তীতে অনেক পরে পরীক্ষা হয়, তার আগে তো ভার্সিটি পরীক্ষা, তার মানে তুমি ভার্সিটি প্রিপারেশন নাও। ভার্সিটি যেটা হচ্ছে বিভাগ পরিবর্তন যেটা বলি, বি ইউনিট যেটাকে বলি আমরা, হ্যাঁ, যে ভার্সিটির জন্য প্রিপারেশন নাও। আমাদের এরকম হয়েছে এবার যদি বলি যে আমাদের হচ্ছে গিয়ে 24 ব্যাচে মেডিকেলে টার্গেট ডিএমসি 4.2 একটা স্টুডেন্ট মেডিকেলে হয় নাই, ভার্সিটি হয়ে গেছে, ঢাকা ভার্সিটি আমাকে নক করে বলছে, মনে করো 400 বা 500তম হয়েছে। আমরা মনে এরকম আরো এরকম দেখতে পাইছি যে ইউনিটে যারা ছিল, মানে হচ্ছে বিজ্ঞান বিভাগের, সো বিজ্ঞান বিভাগে হয় নাই, পরবর্তী দেখা যাচ্ছে বি ইউনিটে এসে ভালো একটা র্যাঙ্ক করছে। সো এটা আমি বলি যে মেডিকেল যদি না হয়, ডেন্টাল যদি না হয়, মন খারাপ করার কিছু নাই। আমার যদি একটা পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন থাকে, যে একটা সিটের জন্য, তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে বিভাগ পরিবর্তনের জন্য একটা প্ল্যান বি হিসেবে রাখা উচিত। যেটা আমি আমার বোনকে যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং ঢাকা ভার্সিটি না হয় কিন্তু হ্যাঁ, মানে ঢাকা ভার্সিটি ইউনিট না হয়, বিভাগ পরিবর্তনে গিয়ে কিন্তু ওই যে 1 মাসের প্রিপারেশন নিয়ে কিন্তু ওপর কিন্তু চান্স পাইলো। এবং এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যেটা আপনার বোনের ক্ষেত্রে বড় ফোকাস যে পার্টটা ছিল, বড় ফ্যাক্টর ছিল ইংলিশটা ভালো ছিল। তারপর হচ্ছে উনি যে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছে সেই জায়গায় কিন্তু ইঞ্জিনিয়ারিং জন্য সেই জায়গায় কিন্তু তার ইংলিশ যেহেতু ভালো আছে, আপনার মুখে মুখে শুনে যেহেতু জিকে টপ পড়ে ফেলছে, আর বাংলাটা তখন কাছে দিছে, কিন্তু যে তখন দেখা গেছে কি যে ও ইংলিশে খুব ভালো নাম্বার পাইছে, জিকেতে তো তোর 60 ছিল, ও মনে হয় জিকেতে মনে হয় 55 উঠাইছিল এরকম আর কি। আর ওদিকে ইংলিশ তো 30-এর মধ্যে 25 উঠাইছে, কারণ ইংলিশ তো ওর জন্য প্রিপারেশন ভালো। খালি বাংলাতে পুরো একদম টায়াটায় পাস করছিল, একদম পুরো মানে হচ্ছে 8-এ পাস ছিল, 9 পাইছিল, 30-এ না কত 25-এ তখন ও 9 পাইছিল, কানে কাজ দিয়ে গুলি গেছে আর কি। হ্যাঁ, কিন্তু বাকিটা দিয়ে ওর নাম্বারটা তুলছিল। তার মানে এটাই যে প্ল্যান বি হিসেবে আমি দেখলাম যে এদিকে ওর হইলো না, কিন্তু প্ল্যান বি হিসেবে যখন ও ঢাকা ভার্সিটি বি ইউনিটের জন্য প্রিপারেশন নিল বা ডি জন্য প্রিপারেশন নিল, তাহলে হয়ে গেছে। তার মানে এটাই যে প্ল্যান বি হিসেবে যদি এটা রাখে, তাহলে অবশ্যই কিন্তু দেখো বিউপি আছে, ঢাকা ভার্সিটি বি ইউনিট আছে, তারপরে আমার জাহাঙ্গীরনগর আছে, রাজশাহী ইউনিট, চট্টগ্রামে বিডি ইউনিট, প্রচুর কিন্তু আমাদের কিন্তু তার মানে অনেকগুলো অপশন আছে কিন্তু আমার এই যদি আমি বিভাগ পরিবর্তন যদি রাখি আমি। হ্যাঁ, আবার এখন তো আমাদের খুলনা ইউনিভার্সিটি আলাদা হয়েছে, হ্যাঁ, কুমিল্লা আলাদা হয়েছে, সাস্ট আলাদা হয়েছে, তারপরে হচ্ছে কি হাজী দানেশ আলাদা হয়েছে, অনেকগুলো ইউনিভার্সিটি আলাদা হয়ে গেছে। সো সব মিলিয়ে যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট আছো তোমরা 25 ব্যাচ বা পরবর্তীতে, তোমাদের দ্বিতীয় অপশন মেডিকেলে যেহেতু একটা পরীক্ষাতেই আসলে সবকিছু নির্ধারিত হয়ে যায়, সো অনেকের হয় যে হয় না, অনেকের হচ্ছে এইচএসসি তে মার্ক কম থাকে, হয় না, সবকিছু মিলে না হলে সেই জায়গার মধ্যে ভালো একটা অপশন হতে পারে ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ভার্সিটির বিভাগ পরিবর্তন, যেটাকে আমরা বি ইউনিট বলে থাকি। সো সেটা হতে পারে সুন্দর একটা তোমাদের জন্য সেফ জোন। ওকে আপু, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনার গল্পগুলো শুনলাম, আপনার গল্পগুলো শুনে সত্যি বিমোহিত, মুগ্ধ, যে একেবারে আপনার পুরো পরিবার একেবারে মেধায় টসটসে, আপনার পুরো পরিবার, সেই জায়গা থেকে আপনার সাথে। আরেকটা কথা বলি যে যখন স্টুডেন্ট ডিল করি তখন এরকমও দেখছি যে পরিবার থেকে একটা সাপোর্ট। আমরা যখন মনে আছে স্বামীর সাথে কথা বলতেছিলাম যে বাবা মারা গেছে, হ্যাঁ, তো ও ভাই ওদেরকে সাপোর্ট মানে করতেছে, হ্যাঁ না, যে সো এটা যে পরিবার থেকে যখন একটা সাপোর্ট পাওয়া যায়, তখন আসলে স্টুডেন্টরা তখন মানে একটা বোঝ কমে যায় যে উপর থেকে, যে আমার তো একটা উপরে একটা ছায়া আছে, হ্যাঁ, যেটা নাকি অনেক স্টুডেন্টের কাছে আমরা দেখি না। হ্যাঁ, এটা খুবই দরকার যে যখন একটা তুমি পরিবার থেকে একটা ভালো একটা সাপোর্ট পাবা, তুমি এমনিই তোমার একটা
এই মনের মধ্যে থেকে চলে আসবে যে আমি একটা ভালো Positive একটা পজিটিভ ভাইব impact চলে আসে আসবে নিজের যে মধ্যে। হ্যাঁ না আমার তো একটা ভালো একটা জায়গায় আমাকে চান্স পাইতে হবে, আমার বাবা আমার স্বপ্ন যে আমি ওখানে পড়ি। সো এখান থেকে একটা চলে আসে আর কি, যে এটা আমার কাছে মনে হয় যে পরিবার থেকে সাপোর্ট পাওয়া খুব জরুরি। যে আমরা, তাই আমি গার্জিয়ানকে বলবো যে যে সব গার্জিয়ানকে একটু এই করা উচিত যে আসলে আপনারা আপনার ছেলে মেয়েকে সাপোর্ট দেন। হ্যাঁ, যে এই সাপোর্টটা কিন্তু অনেক বড় সাপোর্ট, যে আমরা দেখি অনেকে স্টুডেন্ট যেমন সেকেন্ড টাইম, স্পেশালি সেকেন্ড টাইম স্টুডেন্টরা তাদের জন্য অনেকেই হতাশ হয়ে যায়। খুবই হরিফিক একটা সিচুয়েশন হ্যাঁ, হয়। যে তখন অনেকে সাপোর্ট করতে চায় না। আমি এখনো টিল দেখতেছি অনেকে আমার সাথে ওর মধ্যে কথা বলে, হ্যাঁ, অনেকেই মানে সাপোর্ট করতে চায় না। কিন্তু আমি মানে অনুরোধ করব যে গার্জিয়ানদেরকে যেন তাদের ছেলে মেয়েকে সাপোর্ট দেয়, কারণ আপনাদের সাপোর্টটা অনেক বড়। আমরা খুব দূর বেশি থেকে দরকার। কত সাপোর্ট দিতে পারবো? আমরা তার তো হ্যাঁ, নিজের প্যারেন্টসটা সবচেয়ে বড় তার সবচেয়ে বড়, সাপোর্টের হ্যাঁ, জায়গা। প্যারেন্টস বলো বা ভাই বোন বলো, এটা অনেক বড় একটা সাপোর্ট। যখন আমি যদি বলি যে আমি যখন আমার বোন যখন ঢাকা ভার্সিটিতে চান্স পাইলো, তারপর হচ্ছে কি আইবিএ তে পরীক্ষা হইলো, আইবিএ এর পরীক্ষাতে আর আসলো না। তোর যেহেতু বিবিএ পড়ার শখ, হ্যাঁ, আমি আমার বড় বোন কিন্তু বলছিলাম যে তোর জন্য বিবিএ পড়ার শখ, যেহেতু এই আইবিএর বিবিএ তো যে নর্থ সাউথে বিবিএ এরকম, আমরা বলছিলাম যে তোকে আমার ভর্তি করাই তাহলে নর্থ সাউথে, তুই নর্থ সাউথে পড়। হ্যাঁ, টাকা লাগবে ঠিক আছে, আমরা বলছি কোনো সমস্যা নাই, তোকে আমরা পড়াতে পারবো। শখটা কিন্তু হ্যাঁ, ওই যে সাপোর্টের জায়গাটাই হ্যাঁ, তো যে বিবিএ ভালো। যেহেতু ওর বিবিএ পড়ার শখ ছিল আর কি, ও বলছেন না আমি ঢাকা ভার্সিটিতে পড়বো। ইকোনমিক্সে পড়বো। সবকিছু মিলে এই জিনিসটা আমিও বলবো, আমিও যদি একটু ফারিয়ার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে আমিও অনেক এরকম গল্প আমার নিজেরও দেখা। সেটা হচ্ছে পরিবার থেকে একটা ভালো সাপোর্ট না দেওয়াতে, অথবা তাদেরকে যে সমস্যা নাই, এই যে এই হ্যাঁ, কথাটা বলতে বলতেই না হ্যাঁ, পারলে, যে সমস্যা নাই, তুমি একটা বিপদ হয়ে গেছে, একটা জায়গায় চান্স পাও নাই, একটা খারাপ ফলাফল হয়ে গেছে, সমস্যা নাই, ঠিক আছে, একটু চেষ্টা চালিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। এটাই এই জিনিসটা না বললে অনেক স্টুডেন্ট ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেক অনেক হতাশ হয়ে স্টুডেন্ট যায়, অনেক মিসলেড হয়ে যায়, অনেক তখন ওরা মিসগাইডেড পড়াশোনা হয়ে করতে যায়, পারে না। করতে পারে না। অনেক দেখতেছি আমরা, অনেক আমাকে তো রক করে বলতেছে আপু খারাপ আমি পড়াশোনা ডিসিশন করতে কিন্তু পারতেছি তারা না, অনেক কি সময় করব। সেটাই। অনেকে আমাকে এরকম নক করে, আমাকে তো শুধু পড়াশোনার জন্য না, যে কত যে নিজেদের যে কোনো প্রবলেম গুলো আমার সাথে কত শেয়ার করে, অনেক অনেক চেষ্টা করি আর কি, মানে ওদেরকে সাপোর্টটা দেওয়ার জন্য। তারপরও বড় সাপোর্ট আসলে কিন্তু বাবা মা বা ভাই সেটাই বোন। সেটাই আমরা আমরা আমাদের জায়গা থেকে আসলে এই যে অনলাইনে আমরা ইন্টারনেটকে ব্যবহার করে, এটার প্রযুক্তিকে ব্যবহার করে আসলে আমরা একটা লিমিটেশন তো থাকেই। একটা বিষয় হচ্ছে মায়া, মমতা, ভালোবাসা, আদর, এর এইটার কিন্তু কোনো বিকল্প ইন্টারনেট প্রযুক্তি হইতে পারে না। সো সেই জায়গায় বলবো, আমরা পুরো গল্পটা শুনলাম, ফারিয়াপুর পুরো আমি আরেকটা জীবন একটু অ্যাড থেকে করি, শুনলাম। যেমন হ্যাঁ, এই যে তুমি আমাকে বলতেছিলে না প্রথমে একদম যে হ্যাঁ রহস্য কি, হ্যাঁ যে পোলাপান বা স্টুডেন্টরা পছন্দ করে, ওই যে আমি তোমাকে বলতেছি না যে অনেক বাসায়, অনেকের বাসায় আমি হচ্ছে গিয়ে তাদের বড় মেয়ে, বা তাদের যদি বলি স্টুডেন্টদের আমি হচ্ছে গিয়ে বড় বোন, ওই যে যে গাইডলাইনটা তুমি যেটা বলতেছেন যে ও হ্যাঁ, মানে ওই হিসেবে মাই যে গড, হ্যাঁ। সো কত বড় প্রাপ্তি হ্যাঁ, এটা, যে কত বড় ওইটাই যে প্রাপ্তি। এখন যখন আচ্ছা ঠিক আছে ফারিয়া আছে, ওকে ফাইন, আমার চিন্তা করা লাগবে না, আমার ছেলে মেয়েকে নিয়ে আমার চিন্তা করা লাগবে না। যেখানে আমি আছি তার মানে তাদের ছেলে মেয়ের মানে সুরক্ষিত সেফ আর কি, এরকম আর কি। যে ওই জন্য বললাম যে আমি শুধু ওদেরকে শুধু পড়াই নাই, সো এই গাইডলাইনটা দিছি অন্যান্য বা যে হ্যাঁ গাইডলাইন গুলো গাইডলাইনটা দিয়েছে, দেওয়ার কারণেই অনেক জায়গায় বলতে আপনি আমার বড় বোন, হ্যাঁ, সব যে ওই কারণেই আর কি যে স্টুডেন্ট আরো বেশি পছন্দ করে, এটা একটা কারণ আর কি। যে আমি তো শুধু ওকে যে ঠিক আছে সাধারণ জ্ঞানের কোনো প্রবলেম সলভ করতে করাচ্ছি শুধু, এটা ব্যাপারটা এটা এরকম না, এরকম শুধু না আর বুকিস কি। না জিনিসটা, হ্যাঁ, হ্যাঁ, এটা যে খুব এই যে ধরো ইন্টারনাল। হ্যাঁ কোন কোথায় কি করব, এটা কি করলে ভালো হবে, এটা কি করব আপু, এটা বা কি করলে বলেন তো আমাকে। যেমন গতকালকে একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে যে ও চাকরির জন্য পড়তে চায়, তো আমি বলছি তুমি আগে টার্গেট রাখো, তুমি আগে মানে কোন একটা জায়গায় ঢুকো, হ্যাঁ, কোন একটা পাবলিকে ঢুকো, তারপরে তুমি চিন্তা করো তুমি কোন লাইনে যাবা, তুমি কি রাইট। বিসিএস লাইনে যাবা, তুমি কি ব্যাংকিং লাইনে যাবা। আমি ওকে গতকালকে আমি ভয়েসে আমি ওকে পাঠাইছি, মনে পরে মেসেজ পাঠাইছে, আমি দেখি নাই, যেখানে চলে আসলাম দেখে। হ্যাঁ, সো তার মানে কি যে এটা তো আমার কাজ না, কিন্তু আমি করতেছি, আমার আমার ভালো লাগা থেকে করি আর কি। এটা তো তার জন্য বড় একটা পাওয়া, হ্যাঁ, যে আমি এটা কোথায় গিয়ে পোস্ট করলে, কোথায় গিয়ে কার কাছে হ্যাঁ, খুঁজে পেতাম। এবং আরেকটা কে জানি বলতেছিল যে আমি অনেক জায়গায় জিজ্ঞেস করছি, আমি এটা ইনফরমেশন পাইনি, তাই আপনাকে নক করলাম। তো আমি জানি দেখে আমি ওকে বলে দিচ্ছি। হ্যাঁ, আমি এই জন্য সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ ও তো আমাকে রিচ করতেছে এই কারণে কোথাও থেকে যে পাচ্ছে এটা না তথ্য যেন আমি ইনফরমেশন। পাই। হ্যাঁ, যেন আমি ভালো একটা বা যে সত্যি যে ইনফরমেশনটা সে যেন পায়, সেজন্য পাই। তো আমাকে তো নক করছে, নাহলে তো আমাকে নক করতোই না। এবং সে মনে করছে যে এটা হচ্ছে হ্যাঁ, একটা এমন জায়গা, আমি সেখান থেকে জানলে সঠিক তথ্য পেয়ে সঠিক যাবো। আমি যদি জানি আমি অবশ্যই বলি, আমি যদি অনেক সময় হয় যে আমি জানি না, আমি বলি যখন আমার আইডিয়া নাই আমি এটা বলতে পারবো না। স্পেশালি যদি হয় যে সায়েন্সের জিনিস করতে হুম, বললে হুম, আমি হুম, তখন বলি না, কারণ আমি যদি ওগুলো নিয়ে ঘাটি না, হুম। সো এটা নিয়ে আমি বলি না। কিন্তু এই যে আবার যদি বলি বিভাগ পরিবর্তন নিয়ে যে কোনো কিছু কিছু এই কোথায় পরীক্ষা হবে, এমনও কি হয়েছে যে মান বন্টন জানে না, আমি মান বন্টন বের করে ওকে ছবি তুলে পাঠাই দেয়, দেখ মান বন্টন যে কি কি এত মার্কের পরীক্ষা, পরীক্ষা এত দিবে, মার্কের এত পরীক্ষা, মার্ক আছে। এখনো অনেকও আছে, আপু মান বন্টন কি বলেন, আচ্ছা ঠিক আছে
দিচ্ছি, ও কিন্তু খুঁজে দেখতে পারে, আমি নিজে কিন্তু খুঁজে দেখি আর কি মনে ওকে করছে যে বলেছি। আপুকে দিলে আপু যেটা হ্যাঁ, জানা আছে বলে দিবে এবং সাথে হবে। ঠিকভাবে দিতে পারবে, হ্যাঁ। এই কারণে আমি ওইটাও আমি কিন্তু সাপোর্ট দিই আর কি। সব মিলিয়ে সুন্দর একটা আলোচনা হয়েছে আশা করছি আমরা। আমরা হয়তো আজকের আয়োজনটি এখানে শেষ করছি, আমরা বিদায়ের দিকে চলে আসছি। তবে অবশ্যই আমাদের কথাগুলো পরিপূর্ণ শুধু ফারিয়াপুর আমরা গল্পগুলো জানলাম এমন না, ফারিয়াপুর গল্পগুলোর পাশাপাশি যারা এইচএসসি পড়াশোনা করছে, যাদের মেডিকেল বা ভার্সিটি অ্যাসপাইরেন্ট আছে, অথবা গার্জিয়ানদের জন্য আমাদের অনেকগুলো মেসেজ ছিল। আশা করছি সেই মেসেজগুলো গার্জিয়ান, স্টুডেন্ট যারা আছেন সবাই কনজিউম করবেন, সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আরও একটি পর্বে আমাদের সাথে অন্য নতুন আরেকজন গেস্ট নিয়ে দেখা হবে আমাদের নো ইউর টিচারের প্রোগ্রামের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।